সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটোল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় জনশক্তি খাতের সিন্ডিকেট এবং নতুন শ্রমবাজার। দর্শকের আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি এবং ওয়াটচার্ট গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ফারুক, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিজান এবং সাবেক যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। আপনাদের সবাইকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ডক্টর মোহাম্মদ ফারুক, আপনার কাছে যেতে চাই। আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি জনশক্তি খাতের সিন্ডিকেট এবং নতুন শ্রমবাজার। আমরা জানি যে আমরা যদি আলোচনার শুরুতেই মালয়েশিয়ার প্রসঙ্গ নিয়ে আসি, মালয়েশিয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং নতুন করে সেখানে আপনাদের যারা জনশক্তি রপ্তানিকারক বা জনশক্তি নিয়ে কাজ করেন তাদের মধ্যে আমরা দেখলাম যে কয়েকদিন ধরেই একটি বিষয় আসছে যে সিন্ডিকেটের বিষয়টি, যে কিন্তু আসলে শ্রমবাজারের ক্ষেত্রে এই সিন্ডিকেট রাখা না রাখা বা সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এটি কী ধরনের প্রভাব পড়ে, এবং আমি যদি একদম সরাসরি বলি যে মালয়েশিয়ার ক্ষেত্রে এইটি কী ধরনের প্রভাব রাখবে। ধন্যবাদ জাহিদ সাহেব। আমি সর্বপ্রথমে এসিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য, ডাকার জন্য। আমি সর্বপ্রথমেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা স্থপতি, ওনার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে আমি স্মৃতিচারণ করতেছি বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্থপতি, যার জন্য আজকে এই মুক্ত টেলিভিশনে আমরা কথা বলতে পারতেছি, এবং ওনার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যে উনি আজকে মিডিয়াকে স্বাধীন করে দিয়েছেন, এমন এইখানে আমি দুটো কথা বলতে পারবো, এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কথা বলেছেন আজকে, সর্বপ্রথমে যে সিন্ডিকেট, আসলে সিন্ডিকেট করে ম্যান পাওয়ার কী সমস্যা হয় সে ব্যাপারে আলোচনা করার জন্য, এবং বিশেষ করে নতুন শ্রমবাজারের ব্যাপারটা। তো যেহেতু আপনি সর্বপ্রথমে সিন্ডিকেটের কথাটা আনছেন, আমি সিন্ডিকেট আসলে এটা হলো, সিন্ডিকেট শাব্দিক অর্থটাই হলো এটা অপরাধ। সিন্ডিকেটের শাব্দিক অর্থটাই অপরাধ। অপরাধ যদি কেউ করে তাহলে তো এটা শাস্তিযোগ্য। তো আমি বলি, যারা সিন্ডিকেট করেছে, সিন্ডিকেট মানবতা বিরোধী। এদের বিশেষ করে এরা সিন্ডিকেটের ফলে মানুষ কী কুফল হয় এটা আপনারা সবাই জানেন। সিন্ডিকেট যেখানে হোক, আজকে পেঁয়াজের সিন্ডিকেট, চাউলের সিন্ডিকেট, যেখানে যে সারা পৃথিবীতে সিন্ডিকেট করে, সিন্ডিকেটের অর্থ হইল গুটি কয়েক লোক মানে যে কোনো ব্যবসাকে কুক্ষিগত করে অথবা মজুত করে এগুলাকে বাজারে বেশি দামে বিক্রি করে, সেটা হলো সিন্ডিকেট। আমি এটাকে সর্বপ্রথমে বলবো, এই সিন্ডিকেট, যে কোনো কিছু সিন্ডিকেটে আমি ঘৃণা করি। এখন আসেন আমাদের ম্যান পাওয়ারের যে সিন্ডিকেট, মালয়েশিয়ার বাজারে যে সিন্ডিকেট হয়েছে, আপনারা তো জানেন মালয়েশিয়া বাজার একটা আমাদের এই সেক্টরে তৃতীয় বৃহত্তম বাজার। এই বাজারে 12.5 লাখ লোকের মতো আমাদের কাজ করত, এখন অনেকটা কমে গেছে, হয়তো 8-9 লাখ আছে। পরিসংখ্যান আপনাদের কাছে অবশ্যই থাকবে। তবে আমি মনে করি মালয়েশিয়ার এই বাজারটা 10 জন, আপনি গতবার আপনার পত্রপত্রিকা মিডিয়াতে দেখেছেন, মালয়েশিয়া বাজারটা একটু ডিফারেন্ট। এটা বারবার বিভিন্ন কারণে বন্ধ হয় এবং আবার এটা খোলা হয়। এটা আসলে একটু সেন্সিটিভ এই জন্যেই, কারণ এখানের মধ্যে একটা সিন্ডিকেট গ্রুপ সবসময় কাজ করে থাকে। আর সিন্ডিকেট যারা জড়িত থাকে, এরা সিন্ডিকেটের সাথে আপনি জানেন প্রচুর টাকা পয়সা, মাফিয়া, লোকাল, আন্তর্জাতিকেরা জড়িত থাকে। সিন্ডিকেট কোনো দিনও স্বাভাবিক গতিতে হয় না। তারা যে কোনো তাদের এত লবি এত স্ট্রং থাকে, তারা যে কোনো সরকারকে যে কোনো জায়গাতে তারা ইচ্ছে করলে তারা এটা কন্ট্রোল করতে পারে।
সিন্ডিকেট করে যে 10টা আপনি দেখেন আমাদের দেশ থেকে দেওয়ার কথা ছিল, পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখেছি 15 লক্ষ লোক যাওয়ার কথা ছিল মালয়েশিয়াতে, এই মানে গত 16-17-18-তে। কিন্তু ভেরি আনফর্চুনেট 10টা সিন্ডিকেট করার ফলে আমরা মাত্র 2,74,000 লোক পাঠাতে পারছি, বাকি 12,25,000 লোক যেতে পারে নাই। কারণ এই সিন্ডিকেটের ফলে মালয়েশিয়াতে যারা গেছে 4 লক্ষ টাকা করে নিয়েছে সিন্ডিকেটের লোকজন, যদিও তারা এই সিন্ডিকেটধারীরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে। আপনারা ট্যাক্স ফাইলে দেখবেন কিভাবে, আপনারা বলেন এটা, আপনারা আপনার কোর্টেরও আছে নির্দেশনা আছে, এরা যে এই টাকাটা নিয়েছে কিভাবে আপনার প্রমাণ আমি মানুষও বলি। আপনারা যদি আপনার মিডিয়া ইজি আমরা ধরতে পারবেন, আমরা যারা গেছে তাদের ফ্যামিলিকে জিজ্ঞাসা করলে আপনি পাবেন, অথবা যারা ওখানে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করলে পারবেন এটা 4 লাখ এবং তার অতিরিক্ত নিয়েছে। এবং তারা হয়তো এইটা হিসাব দেখাইছিল, সর্বপ্রথম তারা বলেছে তারা গভর্নমেন্টকে ভাওতাবাজি দিয়ে বলেছে আমরা 37,000 টাকা, পরবর্তীতে গভর্নমেন্টকে বিভিন্নভাবে প্ররোচনা করে 1,60,000 টাকা এটা নিবে বলে তারা কথা ছিল, কিন্তু তারা নিয়েছে 4 লাখ টাকা এবং তার অতিরিক্ত। তার মানে এই টাকাটা তাদের কতগুলো এজেন্ট জাতীয় আন্তর্জাতিক আছে, তারা কাজ করে থাকে, এই এজেন্টকে 2% 3% দিয়া গরিব লোকজনকে এই টাকাটা তারা কালেকশন করে। তো যার জন্য আর সিন্ডিকেটের এই 4 লাখ টাকা আমাদের দেশ থেকে যে শ্রমিকটা যাচ্ছে সিন্ডিকেটের ফলে, এইটা যদি সিন্ডিকেট না থাকতো তাহলে 1200 রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারতো এবং লোকের চয়েস ছিল, একখানে যদি কম হয় আরখানে সে মুলামুলি করে দামাদামি করে সে কম পয়সা যেতে পারতো। কিন্তু সিন্ডিকেট তারা ফিক্সড রেট করে দিয়েছে এবং তারা কিছু কমিশন এজেন্ট 2% 3% দিয়ে কিছু কমিশন এজেন্ট তারা নিযুক্ত করেছে। সেই কমিশন এজেন্টের মধ্যে তারা কিছু কালেকশন করেছে, কিছু ডাইরেক্ট কালেকশন করেছে। তো বাকি তারা যদি আপনি দেখেন ইনকাম ট্যাক্স ফাইলে হয়তো তারা দেখাচ্ছে তারা 1,60,000 বা 1,00,000 বা 50,000 টাকা করে নিয়েছে। তাহলে বাকি টাকাটা ফাইল দেখলেই বুঝতে পারবেন এই টাকাটা কই গেল, এই টাকাটা সব পাচার হয়ে গেছে কোথায়, বিদেশে। ভেরি সিম্পল। তো তার মানে হলো আমরা যে সিন্ডিকেটের ফলে 4 লাখ টাকা করে একটা শ্রমিক যদি বিদেশে যায়, এই শ্রমিকের বেতন ছিল 1,000 রিঙ্গিত, বর্তমানে এটা 1250 হচ্ছে। 1,000 রিঙ্গিত মানে 20,000 টাকার মতো, মানে অ্যারাউন্ড। এই 20,000 টাকার মধ্যে 10,000 টাকার মতো তাদের প্রতি মাসে খরচ আছে, বাকি 10,000 টাকা তারা সেভ যদি করে এই সিন্ডিকেটের জন্য, এই 10,000 মানে 3 বছরের কন্ট্রাক্টে তারা গেলে মাত্র 3,60,000 টাকা তারা নিতে পারতেছে, বাকি টাকা তারা এমনি পাচ্ছে না। আর এই সিন্ডিকেটের ফলে যে গরিব মানুষ যে টাকাটা ইনভেস্টমেন্ট করে গেল বিদেশে, তারা এই টাকাটা জীবনেও এই টাকাটা ফেরত পাচ্ছে না। তাহলে আমি যদি একটা শ্রমিক পাঠাই, সে যদি কাজ করে যদি তার টাকাটা আসল টাকাটা ফেরত না নিয়ে আসতে পারে, তাহলে এই শ্রমিকটা বিদেশে গিয়ে আমার পাঠানো যুক্তিযুক্ত কিনা সেটা আপনারাই বলবেন। ডক্টর মোহাম্মদ ফারুক, আপনার কাছে আবার আসবো আমি। শামীম আহমেদ চৌধুরী নোমান, শুনতে পাচ্ছেন আপনি? যেটি ডক্টর মোহাম্মদ ফারুক বললেন মালয়েশিয়ার বাজারের কথা, যে এর আগে যেখানে সিন্ডিকেট হয়েছিল সেখানে যে পরিমাণ লোক যাওয়ার কথা ছিল বাংলাদেশ থেকে সেই পরিমাণ যেতে পারেনি। এবারও যদি একই অবস্থা হয় তাহলে মালয়েশিয়ার শ্রমবাজারের ভবিষ্যৎ আসলে কি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আজকে আমাদের এটি স্বাধীনতার মাস, আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক তার পরিবার সহ স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দানকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, যাদের কারণে আজকে আমরা পতাকা পেয়েছি, আজকে আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে নিজেদেরকে দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে বেশ নসিব করুন। আপনি যেটি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন ছিল দুটি, যেটি আজকের আলোচ্য বিষয়, সেটি হলো বর্তমান মার্কেটের সিন্ডিকেট একটি কথা, আরেকটি হলো নতুন শ্রমবাজার। আমাদের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় বলেছেন সিন্ডিকেট আসলে যেটি হয়েছে যে মূল লক্ষ্যটা কি, আমাদের গভর্নমেন্টের বা আমাদের মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হলো স্বল্প অভিবাসনে দক্ষ নিরাপদ অভিবাসন করা, এটি হলো মূল লক্ষ্য আমাদের। সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি, আমরা একটি পূর্ব অভিজ্ঞতা দেখেছি 2016 থেকে 18-তে মালয়েশিয়া যখন G2G প্লাস পদ্ধতিতে
যে কর্মটি শুরু করেছিল সেখানে 1200-র উপরে এজেন্সি থাকার পরেও, বৈধ এজেন্সি, তার মধ্যে মাত্র 10টা এজেন্সির মাধ্যমে সেটি করা হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা কি দেখেছি, আপনারাই বিভিন্ন সময় রিপোর্ট করেছেন আপনাদের মিডিয়াতে, যে যেটি কথা ছিল বা কমিটমেন্ট ছিল যে স্বল্প ব্যয় নিয়ন্ত্রণ করার জন্যই এই স্বল্প সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাজারটি খোলার একটি ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেটি আমরা আপনাদের বিভিন্ন রিপোর্টের মাধ্যমে দেখতে পেয়েছি যে মালয়েশিয়ার শ্রমবাজারে সর্বোচ্চ পয়সা দিয়ে গতবার আমাদের কর্মী ভাইরা গিয়েছেন। সেই কারণে মালয়েশিয়ার পরবর্তী নতুন সরকার আসবার পরে সেটিকে স্থগিত ঘোষণা করেন। তার মানে এই সিস্টেমটি বা যে পদ্ধতিতে কর্মী গিয়েছিল সেটি পরবর্তী মালয়েশিয়ার নতুন সরকার আসার পরে তারা সেটিকে বৈধ মনে করেনি বা তারা সেটিকে সঠিক মনে করেনি বলে সেটি বন্ধ করে দেওয়াতে এখন আমাদের মার্কেটটি বন্ধ আছে। আমরা খুলতে এখনো আমাদের যে বন্ধের এম্বার্গোটি আছে সেটি আমরা খুলতে পারিনি। নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী মানে নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় চেষ্টা করে যাচ্ছেন কি করে এই শ্রমবাজারটি খোলা যায়, এবং আমরা সবাই জানি মালয়েশিয়ার বর্তমানে অনেক লোকের চাহিদা আছে। বিকজ অফ কোভিড এর কারণে মালয়েশিয়া এই মুহূর্তে অনেক দেশের জন্যই আপনার বর্ডারটি বন্ধ আছে। তবে এই বর্ডার যত তাড়াতাড়ি খুলবে তখনই আমাদের এখান থেকে কর্মী যাওয়া শুরু হবে, বাট এটি এখনো অনিশ্চিত, এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা যে কারণে আমাদের রিক্রুটিং এজেন্সির মধ্যে একটি আমরা বলবো যে ভয় ভীতি বা একটি দুশ্চিন্তার যেটি হয়েছে যে আবারও মালয়েশিয়া মার্কেটটি খোলার দ্বারপ্রান্তে এসে আমরা শুনতে পাচ্ছি যে আবারও ওই আগের মতোই যারা পূর্বে এটি করেছিলেন তাদের নেতৃত্বে আবারও সেই স্বল্প সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এটি খুলবার একটি পায়তারা করছে বলে রিক্রুটিং এজেন্সির সম্মানিত সকল সদস্যরা শঙ্কিত। কারণ আমরা সরকারের লাইসেন্স পেয়েছি কাজ করবার জন্য, আমরা বৈধ লাইসেন্স পেয়েছি, আমাদের মার্কেটের সবারই কাজ করবার যোগ্যতা অধিকার আছে যার যার যোগ্যতা অনুসারে। সেখানে সবাইকে বন্ধ করে দিয়ে সব গুটি কয়েকজনকে দিয়ে এই ব্যবসাটি খোলার অর্থ হলো আমাদের সবাইকে ডিপ্রাইভ করা। সেই ক্ষেত্রে এইবার সকল রিক্রুটেন্সরা অনেক সংঘবদ্ধ এবং তারা কোনোভাবেই এটি মেনে নেবেন না, এবং তারা এই পদ্ধতিতে মালয়েশিয়া খুললে তারা সেই শ্রমবাজারে কাজ করবেন না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমি প্রথমে যে কথাটা বলেছি, আমাদের মূল লক্ষ্য হলো স্বল্প অভিবাসনে দক্ষ এবং নিরাপদ কর্মী প্রেরণ। সেই ক্ষেত্রে বাইরার আমরা যখন কমিটিতে ছিলাম তখন আমরা একটি প্রস্তাবনা দিয়েছিলাম যে কি করে মাইগ্রেশন কস্টটি কমানো যায় এবং কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। সেই ক্ষেত্রে আমরা কতগুলো প্রস্তাবনার মধ্যে ছিল যে আমাদের পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করা বা ই-বেস সিস্টেম চালু করা। দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে যে আমরা একটি সেন্ট্রাল ডাটাবেস সিস্টেম তৈরি করা যার মাধ্যমে আমরা লোকগুলো রিক্রুট করতে পারি। তৃতীয়টি হচ্ছে আমরা বলেছিলাম যে যেহেতু মাইগ্রেশন কস্টের আমাদের ডাইরেক্টলি রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন না করে সিলেক্টেড ওয়ার্কাররা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির অ্যাকাউন্টে মন্ত্রণালয় সেই ব্যাংকগুলো যারা ইনলিস্টেড থাকবেন তারা আমাদের বিভিন্ন ধাপে, আমরা 4টি ধাপের কথা বলেছিলাম প্রক্রিয়া করার সময়, এই ধাপের মাধ্যমে আমাদের প্রতিটি ধাপ কমপ্লিট হলে আমাদেরকে পেমেন্টগুলো আপডেট করে দিবেন এবং লোকগুলো ফাইনাল ক্লিয়ারেন্স নিয়ে চলে যাবে। এই পদ্ধতিতে আপনি যদি কাজ করেন সেখানে কোনোভাবে আপনার রিক্রুটমেন্টের সংখ্যা সীমিত করার প্রয়োজন নাই। সেখানে আপনি 2000 5000 এজেন্সি যদি থাকে, কারণ আপনি একটি সিস্টেমে কাজ করছেন, সেখানে কেউ আনফেয়ার মিন্স করলে সেটি যে রেগুলেটরি বডি আছেন তারা ইজিলি আমাদের লাইসেন্স সাসপেন্ডেড করতে পারেন এবং আমাদেরকে মনিটরের মাধ্যমে আমাদেরকে পানিশমেন্ট দিতে পারেন। তাহলে কোনো রিক্রুটিং এজেন্সি চাইবে না যে তার ব্যবসাটি বন্ধ হয়ে যাক বা তার যে লগ্নিটি থাকে সেটি ক্ষতিগ্রস্ত হোক। আমরা বলেছি বারে যে এই পদ্ধতির মাধ্যমে গেলে আমাদের এখানে কোনোভাবেই ওইখানে কোনো অরাজকতা বা কোনো কারণেই ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। নিয়মতান্ত্রিকভাবে স্বল্প ব্যয়ে কর্মী প্রেরণ করা ভেরি মাচ সম্ভব হবে। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছে আবার আসবো আমি। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। মিজানুর রহমান, যেটি শামীম আহমেদ চৌধুরী বলছিলেন যে আসলে অনেকেই রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিচ্ছেন যারা ব্যবসা করেন আপনাদের সঙ্গে, সিন্ডিকেট হলে অন্যদের ভাগ্যে কি হবে, তারা কি করবে? ধন্যবাদ এসএটিভিকে, ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্যে। 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, যার জন্ম না হলে আমরা এই বাংলাদেশকে পেতাম না, 7ই মার্চের ভাষণ না হলে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটি অর্জন করতে পারতাম না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তার কাছে কৃতজ্ঞ।
দোয়া করি সকল মুক্তিযোদ্ধারা আল্লাহ তাদেরকে বেহেশতবাসী করুক। নোমান ভাই এবং আমাদের ফারুক ভাই ওনারা এই ট্রেডে অনেক দিন যাবৎ আছেন। ওনাদের ব্যাখ্যার পরে আসলে ব্যাখ্যা দেবার মতো কোনো সুযোগ আমার নেই। আমি যেই জায়গাটুকুতে কথা বলবো সেটি হচ্ছে স্পেসিফিক্যালি যে আমাদের এই সিন্ডিকেশন হওয়ার কারণে প্রভাবটা কি পড়েছে। আমি 2016 সালে আমার কোম্পানি, আমার এজেন্সি মালয়েশিয়াতে ফেলডায় ওরা মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান, যেটি সরকার নিজে প্রায় 50% আছে, শেয়ার আছে। সেই কোম্পানির প্রায় 5000 কাজ আমি প্রকিউর করি এবং আমার নামে আমার এজেন্সিকে প্রাথমিকভাবে 1000 কাজ ওনারা প্রদান করেন, ডিমান্ড লেটার প্রদান করেন আমাদের মন্ত্রণালয়ে। সেখানকার প্রকিউরমেন্ট অফিসার যারা 3 জন, সিইওর পরে যারা 3 জন অথরিটি আছেন, তারা এসে বাংলাদেশে ওই সময়কার মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসির সাথে দেখা করে আমাকে কাজটি করার জন্য সুযোগটা দিতে বলেন। কিন্তু এই সিন্ডিকেশনের কারণেই আমাদের এই কাজটি করা হয়নি, আমরা এই কাজটি করতে পারিনি। কেন করতে পারিনি? FWCMS একটি স্বতন্ত্র, একটা ইউনিফাইড একটা সিস্টেম ওখানে কাজ করত। সেই সিস্টেমটিকে আমাদের 2-1 রিক্রুটিং এজেন্সির মালিক এবং ওইখানকার যারা ম্যান পাওয়ার ব্যবসা করেন, ব্যবসার সাথে জড়িত জনশক্তি গ্রহণকারী দেশের কিছু লোক জড়িত হয়ে SPPA নামে একটি সিস্টেম অ্যাডাপ্ট করে ওখানে একটা সফটওয়্যার ব্যবহার করে আমাদের দেশ থেকে 750 লাইসেন্স গেলেও 10টি লাইসেন্সের শুধু 10টি লাইসেন্সকে কাজ দেবার সুযোগ করে দেয়। আমাকে মন্ত্রী মহোদয় বলেন যে তোমার যদি ডিমান্ড লেটার সেখান থেকে অ্যাপ্রুভেল আনতে পারো কিংবা আমাদের অ্যাপ্রুভেল নিয়ে আমাদের দূতাবাসে দিতে পারো, সেখানে অ্যাটাস্টেড হলে আমি তোমাদেরকে কাজটা করতে দিব। সেখানে আমার শ্রম, অর্থ এবং সময় সবগুলোই ব্যয় হয়েছে, কিন্তু আমি কাজটি করতে পারিনি। ঠিক এইভাবে আমাদের তখনকার বায়রার প্রায় 950 থেকে 1000 লোক মালয়েশিয়ার ব্যবসা করতে পারেনি। এটি হচ্ছে প্রভাব। আমি সেই ক্ষতিটি এখনো বহন করছি। পক্ষান্তরে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় মার্কেট হচ্ছে সৌদি আরব, এরপরে হচ্ছে দুবাই। সৌদি আরবে আমাদের প্রায় 800 থেকে 900 লাইসেন্স কাজ করছে রেগুলারলি। সেখানে কোনো মনোপলি নেই, সেখানে কোনো সমস্যা নেই। ওই দেশ থেকে আগে ভিসার অনেক কম ছিল। আমাদের সরকার, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে যান তখন তাকে বোন হিসেবে গ্রহণ করে ওই দেশের সরকার অনেক বেশি কোটা আমাদেরকে দিয়েছেন। আমরা সেখানে লক্ষ লক্ষ ভিসা পাচ্ছি, সেখানে আমাদের কাজ করতে কোনো সমস্যা নেই। তাহলে শুধু মালয়েশিয়াতে সমস্যা কেন? এটি একটি তৈরি করা সমস্যা। আপনি যত বড় মোটা পাইপই দেন, আপনি 50টা পাইপ দিয়ে পানি বের হওয়া আর একটি পাইপ লাইনে পানি বের হওয়া সেটা সমান হতে পারে না। আমাদের সরকারকে এই যে কিছু আমাদের মধ্যেই কিছু লোক আছে যারা বোঝাচ্ছেন যে ওই দেশ এরকম না হলে দিবে না, এই দেশে এসে বলতেছে ওই দেশের কথা, ওই দেশে গিয়ে বলতেছে এই দেশের কথা। যেখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মাহাথির সরকার, যেখানে এই সরকারের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ, এই পৃথিবীতে ওনার নামটি সর্বোচ্চ শ্রদ্ধার সাথে গ্রহণ করা হয় গণতন্ত্রের দিক থেকে, সে আসার সাথে সাথে এই SPPA সিস্টেমটিকে বলা হয় অবৈধ। FWCMS এর কার্যক্রমকে বন্ধ করা হয়েছে SPPA এর মাধ্যমে, যেটি করা হয়েছে। এখানে আরেকটি বিষয় আছে, 17টি দেশ মালয়েশিয়াতে সোর্সিং কান্ট্রি। আমরা আগে যেই কর্মীর চাহিদা পেয়েছি সেটা হচ্ছে স্পেশাল পারমিশন। এখন আমরা সোর্সিং কান্ট্রির মধ্যে আমরা এসেছি। যে কোনো কোম্পানি আমাদের নামে, আমাদের দেশের নামে অ্যাপ্লাই করতে পারে, তারা একটা ওই ভিসার একটা কোটা পায়। নেপাল তার 1600 রিক্রুটিং এজেন্সির জন্য
একটি নিয়ম করে দিয়ে 1600 এজেন্সির অধিকারকে তারা উজ্জীবিত রাখতে পেরেছে, জীবিত রাখতে পেরেছে এবং তাদেরকে সুযোগটা দিতে পারছে। আমরা কেন নেপালের সিস্টেমে আমরা যাব না? কেন আমরা আমাদেরকে কঠিন জায়গায় করে নিচ্ছি? কেন আমরা এই সুযোগ দিচ্ছি যে বহির্বিশ্ব এবং আপনি বিশ্বাস করেন ILO এবং IOM এর মতো সংস্থা আমাদের এই সিস্টেমের ব্যাপারে, আমাদের এই মানে জনশক্তি প্রেরণের ক্ষেত্রে অনেক কিছুতেই তারা তাদের প্রস্তাবনা দিচ্ছে। ইথিক্যাল মাইগ্রেশন করতে পারলে আমাদের কোথাও কোনো সমস্যা নেই। মিজানুর রহমান, আপনার কাছে আবার আসবো। জি, অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন, যেটি মিজানুর রহমান বললেন যে মালয়েশিয়ার ক্ষেত্রে কেন সিন্ডিকেট? একই ধরনের শ্রমবাজার তো আমাদের মধ্যপ্রাচ্যে আছে, আরও অনেক দেশেই আছে, কিন্তু মালয়েশিয়া আসলে কেন এই সমস্যাটা তৈরি হয় বা এ ধরনের একটি চিন্তা ভাবনা আসে? সেটা কি কৃত্রিম? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে এসিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের পূর্ববর্তী বক্তারা বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন এবং আমাদের পূর্ব বক্তা এটাও বলেছেন শুধুমাত্র কেন মালয়েশিয়ার ক্ষেত্রে এই সিন্ডিকেটটা আসে। আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল কর্মী বিদেশে যায় এবং তাদের যে চয়েস, মালয়েশিয়া কিন্তু তৃতীয় সিরিয়ালে আছেন, তৃতীয় ধাপে আছেন, কিন্তু পছন্দের দিক থেকে মালয়েশিয়া হচ্ছে 1 নাম্বার পছন্দের দেশ শ্রমিকদের জন্য। এর পিছনে কারণ হচ্ছে মালয়েশিয়ার এনভায়রনমেন্ট এবং মালয়েশিয়ার সাধারণ জনগণ বাংলাদেশের জনগণকে অনেক বেশি পছন্দ করেন, বাংলাদেশের ওয়ার্কারকে খুব বেশি পছন্দ করেন। এই জন্য বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া যেতে খুব আগ্রহী। এবার আসেন সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেটটা কখন কীভাবে সৃষ্টি হলো? এর আগে যখন 10টি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট করলো বা কাজ করলো, তারও আগে গভর্নমেন্ট শুধু এটা তার নিজের মধ্যে রেখেছিলেন। দীর্ঘদিন গভর্নমেন্ট এই বাজারটা নিয়ে গবেষণা করেছেন। শুধু G2G করতে গিয়ে দেখা যাচ্ছে দীর্ঘ সময়ে তারা কাঙ্ক্ষিত সংখ্যক কর্মী প্রেরণ করতে পারেনি। এর ফলশ্রুতিতে তারা G2G প্লাস করে 10টা রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিয়েছে কর্মী প্রেরণের জন্য। তারা অল্প সময়ে প্রায় 2,74,400 কর্মী সে দেশে প্রেরণ করেছে এবং এই 2,74,400 কর্মীর সমস্যা হার পূর্ববর্তী কর্মীদের সমস্যা হারের চেয়ে কম এবং তারা স্যালারিও বেশি পাচ্ছে, প্রায় 1500 রিয়াল করে এখন স্যালারি পাচ্ছে। আমার বর্তমান সময়ে এসে যে কিছুদিন আগে জয়েন্ট ওয়ার্কিং কমিটির যে মিটিং হলো বাংলাদেশ গভর্নমেন্ট এবং মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে, সেখানে মালয়েশিয়া গভর্নমেন্ট সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি যেন কাজ করতে পারে এরকম একটা অফার দিয়েছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমি যতটুকু শুনেছি প্রায় 275টা এজেন্সি যেন কাজ করতে পারে সেই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আমি একটা জিনিস বলি যে শুধু মালয়েশিয়া মার্কেট কিন্তু এখনও বন্ধ মার্কেট, যে মার্কেটটা এখনও খোলেনি সেই মার্কেট নিয়ে আমাদের যেই পরিমাণ প্রচারণা, আন্দোলন, সংগ্রাম, জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, এরকম আলোচনা হচ্ছে, মানববন্ধন চলছে, চলমান মার্কেটও সিন্ডিকেট বিদ্যমান। আমি সেই দিকে আমরা কেন কথা বলি না? আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে সৌদি আরব, দেখেন আমাদের বর্তমানে প্রায় 1800 রিক্রুটিং এজেন্সি অ্যাক্টিভ আছেন, কাজ করতেছে, কিন্তু সৌদি আরবে আমরা কতজন রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারি? এখানে 700 বা 800 রিক্রুটিং এজেন্সি শুধুমাত্র সৌদি আরব কাজ করতে পারতেছি, অন্যরা কিন্তু করতে পারতেছি না। এখানে একটা বৈষম্য। তাহলে আপনি কি এটা সিন্ডিকেট বলবেন? আসেন জাপানের ক্ষেত্রে কি সৌদি আরবের ক্ষেত্রে কি কেউ বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে, আপনি করতে পারতেছেন না, কারণ সৌদি এনলিস্টমেন্ট হইতে হয়, জটিলতা তৈরি হচ্ছে। সৌদি কাজ করার জন্য সৌদি এমবাসি থেকে অনুমোদন নিতে হয়, তারপর আপনি সেখানে কাজ করতে পারতেন। সৌদি আরব এখন পর্যন্ত 700-800 এজেন্সিকে অনুমোদন দিয়েছে, এখনও প্রায় 1000 রিক্রুটিং এজেন্সির মালিক সৌদি আরবের কাজ করার জন্য অনুমোদন অপেক্ষায় আছে, কিন্তু তারা পাচ্ছেন না। এবার আসেন আপনার জাপানের ক্ষেত্রে। জাপানের ক্ষেত্রে আমরা অতিরিক্ত জামানত দিতে হয়, আমরা কিন্তু এই রিক্রুটিং 1800 আছে সবাই কিন্তু জাপানে কাজ করতে পারছি না এবং জাপানে কাজ করে আমাদের অনুমোদন নাই। সেখানেও আমার সঠিক পরিসংখ্যান জানা নাই, নিয়ার অ্যাবাউট 50 থেকে 100 বেশি এজেন্সি সেখানে কাজ করার অনুমোদন পায়নি। একইভাবে সিঙ্গাপুরেও সিন্ডিকেট বিদ্যমান, একইভাবে কোরিয়াতেও সিন্ডিকেট বিদ্যমান এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে কাতারে একটা মাত্র ব্যক্তি কাতারে কাজ করতেছে। আমরা কিন্তু কাতারে সরাসরি কাজ করতে পারছি না। সার্ভিস সেন্টার নামে একটা মাত্র ব্যক্তি কাতারে কাজ করতেছে, সেখানে আমাদের কোনো আন্দোলন নাই, রক্ত দেওয়া নাই, মিটিং মিছিল হচ্ছে না। তাহলে শুধুমাত্র কেন মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে? এবং আরও দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের কিছু পূর্ববর্তী নেতা, যারা বড় নেতা ছিলেন, একসময় বাইরের নেতৃত্ব দিয়েছেন, ওনারা যখন ওপেন প্রেসে বলেন যে দরকার হলে মালয়েশিয়া বাজার খুলবেন না, তাও প্রয়োজনে তারা মার্কেট জন্য না খোলেন। আমার কথা হচ্ছে যে আমরা যে এইগুলি করি, আন্দোলন করে কী লাভ হচ্ছে? যে কোনোভাবে যদি মার্কেটটা ওপেন হতো, বাংলাদেশ থেকে তো শ্রমিক যেতেন, বাংলাদেশ গভর্নমেন্টের রেমিটেন্স আসতো,
তাহলে এই দলাদলি গ্রুপিং না করে আমরা যদি গভর্নমেন্টের সাথে বসি, কিভাবে অধিক সংখ্যক কর্মী যেতে পারে, কম খরচে অধিক সংখ্যক কর্মী যেতে পারে, শ্রমিকের স্বার্থ রক্ষা হবে, রিক্রুটিং এজেন্সির স্বার্থ রক্ষা হবে, বাংলাদেশ গভর্নমেন্টের চাহিদা সেটা ফুলফিল হবে, এই বিষয়ে আমাদেরকে কাজ করতে হবে। জি, তো এই বিষয়ে শুধুমাত্র মাঠে ময়দানে না করে আমরা যদি বাইরের পক্ষ থেকে আসেন, আমরা গভর্নমেন্টের সাথে বসি, গভর্নমেন্ট কি চায়, আমরা কি চাই, কিভাবে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি কম মাইগ্রেশন কস্টে এবং শ্রমিকদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে কাজ করতে পারি এবং শ্রমিক যেতে পারে সে ব্যবস্থা করি। সাজ্জাদ হোসেন, আমরা একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ ফারুক, যেটি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন বললেন যে সিন্ডিকেট আসলে মোটামুটি সব দেশের ক্ষেত্রেই কম বেশি আছে, তিনি যেটি উল্লেখ করলেন, এবং সেখানে শুধুমাত্র মালয়েশিয়াকে কেন্দ্র করে সেখানে শ্রমবাজার কি হুমকিতে পড়বে এই সিন্ডিকেট বা সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে আন্দোলনকে কেন্দ্র করে? আসলে ধন্যবাদ ওয়ান্স এগেইন। আসলে সাজ্জাদ সাহেব যে কথাটা বলছেন এটা সঠিক না। সিন্ডিকেট সব জায়গাতে নেই। হ্যাঁ, দু একটা জায়গাতে সিন্ডিকেট না, আমি যেটা বলবো ওদের মার্কেট খুব ছোট মার্কেট, সিঙ্গাপুর, তারপরে কোরিয়াতে ছিল খুব ছোট মার্কেট। ওটা কিন্তু মার্কেট সবার জন্য যখন খুলেছে সবার জন্য এমনি খোলে নাই, ওটা কয়েকজন লোক যেহেতু তাদের স্বল্প পরিমাণ মাংস খুব একটা যাচ্ছে না, সরকার পাঠাচ্ছে, ওটা সিন্ডিকেট। আর এখানের মধ্যে একটা মার্কেট ওপেন মার্কেট ছিল, সবাই এখানে কাজ করে, যার যেই পরিমাণ দরকার যে যেরকমভাবে মার্কেটিং করতে পারে সে কাজ করতে পারত। এই মালয়েশিয়াতে আপনি যেটা বলছেন, এখানের মধ্যে এই মালয়েশিয়ান মার্কেট দুই ব্যক্তি বিশেষ করে আমি বলবো, তারা হইলো মাফিয়া চক্র এবং পাপিয়া চক্র। আমাদের আমি চিনেন নূর আলী সাহেব ওয়েস্টিনের, ওনার ওখানে না উল্লেখ করলে তারপরে আচ্ছা যাই হোক, তার সহকর্মী আরেকজন আছে ইয়েতে। ওরা এই অবস্থা, তারা দুই গভর্নমেন্টকে পর্যন্ত তারা, আপনি জানেন সিন্ডিকেট ইজ ভেরি স্ট্রং, এরা মাফিয়া চক্র, এরা যে কোনো সময় যে কোনো সরকারকে কিন্তু তারা মানে ফেলে দিতে পারে, উৎখাত করে দিতে পারে। আপনি দেখেন যে কোনো সরকারের পর্যন্ত মাফিয়া উৎ করে, এবং দে আর লাইক দ্যাট। তারা মানে আমরা যে একটা চলমান মার্কেটকে তারা স্টপ করে রাখতে পারে। এই যেখানে হাজার হাজার কোটি টাকা, বিলিয়নস অফ ডলার যেখানে মানে সম্পৃক্ত। আমি আবার বলতেছি, আপনি দেখেন এই যে আমরা যে পুরো লক্ষ লোক পাঠানোর কথা ছিল ওরা নিতে চলে, সিন্ডিকেটের ফলে আমাদের মাত্র 2,74,000 লোক গেছে। আর সিন্ডিকেটের ফলে যারা পাঠিয়েছে, যেই সমস্ত লোক গেছে, তাদের মধ্যে বহু লোক এখনো বেকার আছে, তাদের কোনো সরকার তাদের সমস্যা দেখতেছে না। প্লাস হইল নট অনলি দ্যাট ওয়ান, এই সিন্ডিকেটের ফলে সাজ্জাদ সাহেব তো বললেন যে যারা গিয়েছেন তারা খুব ভালো আছেন না, ওদের মধ্যে অনেকেই আছে, আমি বলি অনেকেই আছে, আপনি দেখেন তারা এখনো মানে অসুবিধা আছে, চাকরি নেই, তারা এখন মানে অবৈধ হয়ে গেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি দেখেন আমাদের মানে মন্ত্রণালয়কে এবং এমবিসিকে জিজ্ঞাসা করেন, বহু লোক এই সিন্ডিকেটের সময় যারা প্রেরিত লোকও অবৈধ হয়ে গেছে এখন প্রচুর লোক। এইটাতে তাদের। আর দুই নম্বর হইল কি, সিন্ডিকেট করার ফলে আপনি স্বাভাবিক ব্যাপার, যেহেতু একটা স্বাভাবিক গতিতে জন্য আপনি মার্কেট যদি ওপেন মার্কেট, এখন বর্তমানে ওপেন মার্কেট কনসেপ্ট, যেখানে মার্কেট সবসময় সবার জন্য খোলা থাকবে। সিন্ডিকেট অর্থ হইল সার্টেন গ্রুপ অফ পিপল উই ক্যান ওয়ার্ক অনলি। আপনি সৌদি আরবের কথা এক্সাম্পল দিয়েছিল, এই সিন্ডিকেট চক্রই চেষ্টা করছিল 2টা রিক্রুটিং এজেন্সি দিয়ে সিন্ডিকেট করার জন্য। ওপেন মার্কেট ছিল, এখন দেখেন উনি বলছে 700 লোকে কাজ করতে পারে, আর সেখানে 10 জন লোকে কাজ করা, 700 লোক কাজ করা কি এক হইল? মালয়েশিয়া যদি 700 লোক কাজ করতে পারে, আমরা উই ডোন্ট মাইন্ড ফর দ্য ওয়ান। আমাদের বিষয় হইলো ওনারা যেটা 10 জন 20 জন 25 জন নিয়ে সিন্ডিকেট করতে চাইতেছে, এবং ওদের সাব এজেন্টগুলি করার জন্য তারা ভাওতাবাজি বলছে যে আমরা আরও কিছু সাব এজেন্ট রাখবো, আমরা 10 জন করে একটা ফর্মুলা দিতেছে। এবং এই ফর্মুলা দিয়ে তারা সিন্ডিকেটের যে মাফিয়া চক্র, এরা ওখানে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়াতে দিচ্ছে, এখানেও হাজার হাজার কোটি টাকা খরচ করতে। কারণ আপনি দেখেন 4 লাখ টাকা করে যদি নেওয়া হয়, 2,75,000 লোকে টোটালি নিয়েছে প্রায় 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা গেল কই? তারা বিভিন্ন, আপনি দেখেন তারা হিসাব দেখেন, তাদের ট্যাক্স ফাইল যদি দেখেন, তাদেরকে বলেন 12,000 টাকা গেল কই, তারা হিসাব দেখ।
ডেফিনেটলি যদি তারা হিসাব দিলে যদি ঠিকমতো ইনকাম ট্যাক্সের হিসাব না দিতে পারে টাকা পাচার হয়ে গেছে, এই টাকা এদেশে নাই। প্লাস একটা লোক উনি বলছে যে 1500 টাকা এখন পাচ্ছে, নো, এরা 1000 রিঙ্গিতে গেছিল, এখন হয়তো মানে তারা 2 বছর কাজ করার পরে কেউ 2-4 কিছু বাড়াইতে পারে, আমরা অফিসিয়ালি আমরা জানি না। বর্তমানে গভর্নমেন্ট করতেছে 1250 করে, চিন্তা ভাবনা করতেছে, অ্যাগ্রিমেন্ট করতেছে। এখন বর্তমানে গভর্নমেন্টকে ওই দেশের গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট, আমি আবারও বলছি, এরা ভেরি বিগ মানে মাফিয়া, এরা ইচ্ছে করলে যে কোনো সরকারকে যে কোনো নামাই দিতে পারে, উঠাই দিতে পারে, এবং দেয়ার ওই রকম জায়গায় তারা জড়িত। আর কারা এটা জড়িত, ওই 10 জন, কারা এদের হলো গডফাদার আপনারা ভালো করে জানেন। এরা কন্ট্রোল করতেছে। এই কন্ট্রোলের পরে কি হচ্ছে, আমাদের টোটাল মার্কেটটা, ইভেন তারা আমি 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 ওই ইয়েতে ছিলাম, তারা সৌদি আরবের মধ্যে মানে ড্রপ বক্স নাম কইরা কথা বললাম আর কি, যে 2টা মানে ইয়াকে দিয়ে ওই মানে মিজান জানে 2টা লোকে এই তাদের মধ্যেই যিনি গডফাদার উনি এবং আরেকজনকে দিয়ে তারা চেষ্টা করছে 2টা লোকে খালি কেবল কাজ করতে পারবে। কিন্তু ওইটা লোকের সংগ্রাম হিসেবে প্রেস ক্লাবের মধ্যে তারা ওর মানে মানে জুতা গলা দেয়, তারা ওখানে পুতুল নেমে তারপর যেটা ইয়ে করছে। আমি ভাগ্যক্রমে আমাকে ওখানে যেতে হয়েছে, সবাই মিশে আপনি ভাই আসেন এটার ব্যাপারে, এই দিস দে আর দিস। এবং আপনি যেটা বলছেন এটা হলো তারা ভাওতাবাজি, মানে তারা মুখে খুব ভালো বলবে এটা করে, বাট আসলে কিন্তু অফিসিয়ালি দে আর নট, আই ক্যান গ্যারান্টি ইউ। আপনি যা বলছেন আমাদের পৃথিবীটা হলো ওপেন মার্কেট কনসেপ্ট। এখানে যদি ওপেন মার্কেট হলে কি হবে, আপনি যদি 100টা দোকান খোলা থাকে আপনি যে কোনো জায়গায় কিনতে পারবেন, আর আপনি যদি 10টা দোকান খোলা থাকে এরা কি করে, আপনি বুঝেন সিন্ডিকেটের অর্থটাই হইলো এটা হইলো ক্রাইম। এটা শাব্দিক অর্থ হইলো মানে এইটা হইলো ক্রাইম। এটার বিচার হওয়া উচিত। যারা যারা সিন্ডিকেট করছে এত টাকা কই গেল তারা, এই যে টাকাটা যেটা আমি আবারও বলতেছি 4 লক্ষ টাকা যদি একটা লোক যায় এরা বলবে যে আমরা নেই নাই, বাট দে হ্যাভ এজেন্ট, তারা ওদেরকে 2%, 3%, 5% করে দিয়ে দেয়, এরা ওদের থেকে কালেকশন করে, ডাইরেক্ট কালেকশন করলে তাদের ধরা পড়বে এবং এই টাকাটা ওদের ভিতরে পাচার করে দেয়। এবং তাদের আয়ের সাথে আপনি দেখেন এই যারা সিন্ডিকেটে দিছে তাদের গত 2 বছর আয়ের সাথে তাদের কি প্রপার্টি ছিল, এখন কি প্রপার্টি আছে, এইটার সাথে দেখলে আমরা বুঝতে পারবো তারা এই টাকাটা কোথায় গেছে। এখানেও কিছু টাকা ইনভেস্ট করছে আর বাইরে নিয়ে গেছে টাকা। ডক্টর মোহাম্মদ ফারুক, আপনার কাছে আবার আসবো আমি। শামীম আহমেদ চৌধুরী নোমান, যেটি ডক্টর মোহাম্মদ ফারুক বলছিলেন যে সিন্ডিকেটের কারণে টাকা যেমন পাচার হয়, তেমনি যারা শ্রমবাজারে নতুন যারা কর্মসংস্থানের জন্য যান তাদেরও জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তারা সেই টাকা ফেরত দিতে পারেন না, বা তারা যে উদ্দেশ্য নিয়ে যান একটু সচ্ছলতার আশায় সেটিও হয় না। তাহলে এই শ্রমবাজার যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সিন্ডিকেটের কথা বলি, এই নিয়ন্ত্রণ সেখান থেকে তুলে নিয়ে আসার জন্য সরকারের কি করা উচিত, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি বিনয়ের সাথে আমার একজন প্রাক্তন কলিগ এখানে কিছু কথা বলেছেন, তথ্যগুলো সঠিক নয়, আমি সেটি বলে একটু শুরু করে নিই। কারণ আমরা ভুল তথ্য, আমরা রেসপন্সিবল পার্সন হিসেবে যদি ভুল তথ্যটি দেই, আমাদের যারা শ্রোতা আছেন তারা এটি ভুল বুঝবেন। বাংলাদেশে রিক্রুটিং এজেন্সি আমাদের এই সেক্টরে কোথাও বর্তমানে কোনো সিন্ডিকেট নাই, লাইক মালয়েশিয়াতে যেটি হয়েছে সেভাবে কোনো জায়গায় কোনো দেশই আমাদের নাই। যেটি হয়েছে যে জাপানের কথাটা উনি ব্যক্ত করেছেন, জাপানে আপনি চাইলেও কাজ করতে পারেন কারণ জাপানে বন্ধ নেই, ওইটা গভর্নমেন্টের কতগুলো প্রসিডিউর আছে, আপনাকে মেনটেন করলে আপনি সেটা করে আপনার লাইসেন্স অ্যাপ্রুভ করে আপনি এনলিস্টেড করতে পারেন, এবং ইট ইজ ওপেন কন্টিনিউয়াসলি, সেই সংখ্যা বাড়ছে এবং যারা গভর্নমেন্টের সে ক্রাইটেরিয়া মানে সম্পন্ন করতে পারছেন তারা অ্যাপ্রুভাল পাচ্ছেন। আপনি আছেন সিঙ্গাপুরে এক্স্যাক্টলি সেভাবেই আছে। সিঙ্গাপুরে যদি আপনি আপনার ওইখান থেকে সেই গভর্নমেন্টের যে সিস্টেমটি করে রেখেছে মিনিস্ট্রি, সেটি আপনি করতে চাইলে সেখানে নির্ধারিত ফি জমা দিলে আপনি কাজ করতে পারবেন। কোরিয়াতে কোনো রিক্রুটেন্সি কাজ করছে না, সেটি বোয়েসেলের মাধ্যমে এককভাবে হচ্ছে। জর্ডানে ফিমেল মাইগ্রেশনের মধ্যে যেটি আমাদের গার্মেন্ট সেক্টর, সেটি একমাত্র গভর্নমেন্টের বোয়েসেলের মাধ্যমে হচ্ছে, সেটি রিক্রুটেন্সিকে দেওয়া হয়নি। তাহলে সৌদি আরবে সবার জন্য ওপেন আছে। সৌদি আরবের এনলিস্টমেন্টের কারণে এমবেসির সেখানে এখন নতুন যারা লাইসেন্স করেছেন তারা এনলিস্টেড করতে পারেননি বলে কাজটি করতে পারছেন না। সেই ব্যাপারে অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এই এনলিস্টমেন্ট প্রথাটি তুলে দেওয়া হয়, সেটি ফরেন মিনিস্ট্রি এবং আমাদের মন্ত্রণালয় উদ্যোগটি গ্রহণ করেছেন। তাহলে মালয়েশিয়াতে যে পদ্ধতিতে কাজ হচ্ছে সেই পদ্ধতিতে সেই সিন্ডিকেশন কোনো জায়গায় আমাদের এই সেক্টরে নাই। এটি একটি ভুল তথ্য উনি দিয়েছেন, আমি জানি না কেন কথাটি উনি বললেন এইভাবে, আমি বিনয়ের সাথে বলবো। আরেকটি হলো আপনি যেটি জানতে চেয়েছেন যে সিন্ডিকেট আসলে যখন আপনি একটি নর্মাল পদ্ধতিকে চেঞ্জ করতে চান, আমরা যদি একটু খেয়াল করি যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে মালয়েশিয়াতে অন্য যে 13টি আউটসোর্সিং কান্ট্রি আছে
তারা সবাই আমাদের মতো সিন্ডিকেট করে বা আমাদের দেশে যে এরকম লিমিটেড কোম্পানির মতো সিস্টেম করা আছে তার মাধ্যমে লোক পাঠায়। এরকম যদি একটি দেশ দেখাতে পারেন আপনি, তাহলে মালয়েশিয়াতে যদি সব আউটসোর্সিং যাদের কাছ থেকে মালয়েশিয়া লোক নেয় তাদের কাছ থেকে যদি তাদের সব এজেন্সি সেসব দেশে কাজ করবার সুযোগ থাকে, দেন ওয়াই নট ফর বাংলাদেশ? বাংলাদেশের জন্য কেন একটি আলাদা সিস্টেম তৈরি করতে হবে? এটি হলো আমাদের বড় প্রশ্ন। আমরা যদি সিম্পল নেপালকে ফলো করি, কিছুদিন আগেই আমরা 19 নভেম্বরে নেপাল সাইন করে অলরেডি মালয়েশিয়াতে লোক পাঠাচ্ছে, দেন আমরা কেন করতে পারলাম না? আমি কিন্তু এই জায়গায় সবচেয়ে আগে ধন্যবাদ জানাই এই যে লাস্ট যে মিটিংটি হয়ে গেল মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং সচিব মহোদয়কে, যে তারা জোরালোভাবে তাদের যে কাউন্টার পার্টের যে দাবিটি ছিল রিক্রুটিং এজেন্সির সংখ্যা সীমিত করার ব্যাপারে, তারা এটিকে সরাসরি নাকচ করে দিয়েছে এবং বলেছেন যে এই পরিধি বড় হতে হবে। আমরা সকল এজেন্সির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সরকারের এই স্ট্যান্ডকে, মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের স্ট্যান্ডকে, যে এখানে সবার কাজ করবার অধিকার আছে, এখানে কাউকে লিমিটেড করে বা সংখ্যা কমিয়ে দিয়ে কাজ করার কোনো আশা করি সামনেও তারা তাদের এই ডিসিশনে অটল থাকবেন। এখন আসেন, আপনি যদি কখনো কোনো জিনিসকে স্পেশালাইজ করতে চান, মানে একটা নর্মাল সিস্টেমকে যদি আপনি ডাইভার্সিফাই করতে চান, তাহলে দুইটা দেশেই আপনার কিছু ইন্টারেস্ট গ্রুপ দাঁড়িয়ে যায়, তারা এটা ইন্টারেস্টটা ভোগ করেন। যখনই একটি ইন্টারেস্ট গ্রুপ ভোগ করে আসবে উইদাউট এনি বেনিফিট ছাড়া তারা আসবেন না, সেই ক্ষেত্রে কিন্তু তখনই মাইগ্রেশন কস্টটি হাই হয়ে যায়, যেটি প্রমাণিত হয়েছে অতীতে। আমরা এই পদ্ধতিতে দেখেছি যে মাইগ্রেশন কস্ট ওয়াজ ভেরি হাই। তাহলে একটি পরীক্ষিত ব্যবস্থা যেটি প্রমাণ করেছে যে মাইগ্রেশন মূল লক্ষ্য স্বল্প ব্যয়, আমি বারে বারে বলছি মূল লক্ষ্য ছিল স্বল্প ব্যয়, সেটি রাখা সম্ভব হয়নি। এবং রেকর্ড পরিমাণ মালয়েশিয়াতে আজকে যতবার মার্কেট খুলেছে আমরা কাজ করবার সুযোগ পেয়েছি, হাইয়েস্ট পেমেন্ট দিয়ে গত টার্মে লোককর্মী গিয়েছিল। তার মানে এটি প্রমাণিত যে এইভাবে এটি স্পেশালাইজ সিস্টেমের মাধ্যমে গেলে সেখানে মাইগ্রেশন কস্ট বেড়ে যায়। সুতরাং আমি বিনয়ের সাথে বলবো এবং আমি আশা করব যে মন্ত্রণালয় এই ব্যাপারে সচেতন আছেন এবং তারা সকল সদস্যদের যে দাবিটি সেটি তারা নিশ্চিত করবেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশের এই মালয়েশিয়া মার্কেটটি সকল লিকুইডিটি এজেন্সির জন্য খোলা থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা করি। এবং এই ধরনের সিন্ডিকেশন আর যেন কোনো মার্কেটে কোনোভাবেই অ্যালাউ না করা হয়। এইভাবে যদি কোনো গোষ্ঠীকে অ্যালাউ করা হয় তাহলে সেখানে দুর্নীতি বাড়বে, সেখানে স্বজনপ্রীতি বাড়বে, সেখানে মাইগ্রেশন সেক্টরের জন্য কখনোই ভালো হবে না। জি শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। অ্যাডভোকেট সাজ্জাদ জি, হ্যাঁ, আমাকে যদি যেহেতু আমি কিন্তু বলেছিলাম যে আমার বক্তব্য শেষ করা হয়নি, হ্যাঁ, শেষ করতে পারলে মানে ওনারা উত্তর দিতে সুবিধা। আপনারটা শুনি আমরা। জি, সেটা হচ্ছে যে আমি বক্তব্য যেটা বলছি যে মন্ত্রণালয় যে স্ট্যান্ড নিয়েছে, জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে যে স্ট্যান্ডটা নিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা কিন্তু এটা বলি নাই যে, আমি আমার বক্তব্য এটা বলি নাই যে 10টা 20টা বা 50টা করুক, সেটা কিন্তু আমি বলি নাই। আমি কিছু এক্সাম্পল দিয়েছি, সেটা বলেছি জাস্ট লাইক সিন্ডিকেট। সৌদি আমি যেটা বলেছি যে 700-800 এজেন্সি বেশি কাজ করতে পারতেছে না, ইজ ইট রেকর্ডেড, আপনারা চেক করতে পারেন। সিঙ্গাপুরের জন্য বলেন, জাপানের জন্য বলেন, জাপানের জন্য আমরা সবাই একটা রিক্রুটিং এজেন্সির মালিক, একই রকম মালিক। জাপানের জন্য এক্সট্রা টাকা জমা দিতে হবে, তো আবার এক্সট্রা টাকা জমা দিয়ে পারমিশন নিতে হয়, তাহলে কি আপনাকে এটাকে অ্যাজ ইউজুয়াল বলবেন? হাউসমেটের জন্য বলেন, হাউসমেট যদি যারা করতে চায়, জানেন বাংলাদেশে প্রায় 600 রিক্রুটিং এজেন্সি মালিক অনলি হাউসমেট করতে পারেন, 1800 রিক্রুটিং এজেন্সি মালিক হাউসমেট করতে পারেন না, সেখানেও এক্সট্রা 15 লক্ষ টাকা জমানো দিয়ে পারমিশন নিতে হয়। আমি সেখানে যে বলতে চাচ্ছি যে আমি ওপেন আজকে বলতে চাচ্ছি যে কেন যদি এই করতে হয় সকল রিক্রুটিং এজেন্সি একই রকম হোক, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হোক সকল রিক্রুটিং এজেন্সির জন্য। ডিসক্রিমিনেশন তো অন্য দেশেও আছে, আমি তার মানে এটা আমি জাস্টিফাই করতে চাচ্ছি না যে মালয়েশিয়া সিন্ডিকেট করা হোক, আমার বক্তব্য কিন্তু সেটা না। আমরা চাচ্ছি যে কম মাইগ্রেশন কস্টে ওয়ার্কারদের স্বার্থ রক্ষা করে, দেশের স্বার্থ রক্ষা করে, গভর্নমেন্টের কি চাহিদা আছে সেটাকে বিবেচনা রেখে আমরা আমাদের কর্মপরিধি নির্ধারণ করতে হবে। আমাদের এই সকল ভুল বুঝাবুঝির জন্য যেন মালয়েশিয়া মার্কেটটা বন্ধ হয়ে না থাকে। আমি চাই মালয়েশিয়া মার্কেটটা ওপেন হোক, কাজ শুরু করুক। একেবারে কেউ না যাওয়ার চেয়ে কিছু লোক যাওয়া তো ভালো। আমি সেখানে আসতে চাচ্ছি। আমাদের দেখেন যে দেশে যে রেমিটেন্সের প্রবাহ করোনাকালীন পরে প্রবাহ অনেক কমে গেছে। আমরা যদি মালয়েশিয়াতে ব্যাপকভাবে কর্মী প্রেরণ করতে পারি তাহলে আমাদের সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করতে সক্ষম হবে, উত্তরণ করে আসা সম্ভব হবে। আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে প্রায় 275টা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এরকম অফার করা হয়েছে যে অধিক সংখ্যক এজেন্সি যেন কাজ করতে পারে। গভর্নমেন্ট যদি সেটা চায় ওয়েল অ্যান্ড গুড, আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা সেটা বিরোধিতা করতেছি না। তাহলে আমাদের প্রতিপক্ষ কিন্তু আমরা নিজেরা না, আমাদের সাথে আলোচনা করতে হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। কারণ আমাদের দাবিগুলি আমরা কাকে প্লেস করবো? এখন তো বাইরা যেহেতু ওয়ার্কিং নাই,
আমাদের বাইরে যে এক্সিকিউটিভ কমিটি ওয়ার্ক কাজ করতেছে না, এখন এক্সপায়ার হয়ে গেছে। এখন এটা আছে কি অ্যাডমিনিস্ট্রেটর কাজ করতেছে। তাহলে আমাদের যে দাবি দাও, আমাদের কথাগুলি আমরা গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি যে আমরা এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, এইভাবে আমরা চাই। তো সো যদি আমি চাচ্ছি আমাদের মধ্যে দ্বন্দ্ব না করে, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং না করে, আমরা সরকারের সাথে আলোচনা করে সবার জন্য গ্রহণযোগ্য একটা বেস্ট অপশন যেন ওপেন হয় করা যায় এবং মালয়েশিয়া মার্কেট যেন ওপেন হয়, আমরা সবাই কাজ করতে পারি, শ্রমিকরা বিদেশ যেতে পারে। এখন তো মাত্র একটা দেশ খোলা, অলমোস্ট প্রায় সকল দেশই কিন্তু বন্ধ, সে পরিমাণ কর্মী যাচ্ছে না। তো মালয়েশিয়া মার্কেটটা খোলা খুবই জরুরি, এটা দেশের জন্য, জাতির জন্য, আমাদের রিক্রুটিং এজেন্সির জন্য জরুরি। জি, সাজ্জাদ, অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমরা আর একটা বিরতি নেব, আমরা বিরতির পর এসে শুনব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। মিজানুর রহমান মিজান, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে জনশক্তি খাতের সিন্ডিকেট এবং নতুন শ্রমবাজার, যেটি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন কিছুক্ষণ আগেই বললেন যে সব দেশেই নির্দিষ্ট সংখ্যক এজেন্সি কাজ করেন, সব জায়গায় সমান সমান পান না। সমান সুযোগ করার ক্ষেত্রে, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড যেটি বলি আমরা, সেটি ক্ষেত্রে কি করণীয়, বা সেটার জন্য এই যে না হওয়ার পিছনে দায় বা কার? আমি একটু পিছন থেকে আমি আসি। বলবো আমি একটু পিছন থেকে আসি। জি, আমাদের নোমান ভাই যে কথাগুলো বলেছেন যথার্থই বলেছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, জর্ডান বাংলাদেশ সরকার নিজে এটিকে নিয়ন্ত্রণ করছে। সিঙ্গাপুর ৫৫,০০০ লোক বাংলাদেশের আছে সিঙ্গাপুরে, অনেক বড় একটি অংশ সিঙ্গাপুরের জনশক্তি অনুসারেই। সেখানে কিন্তু বাধা নেই। আমরা জানি সেখানে ৮টি থেকে ৩৭টি পর্যন্ত লাইসেন্স হয়েছে। জাপান, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেই ক্রাইটেরিয়া করেছে, সেই ক্রাইটেরিয়ায় এখন পর্যন্ত ৬৪টি লাইসেন্স অনুমোদন পেয়েছে। তাদের ল্যাঙ্গুয়েজ যেই ক্যাপাসিটি, সেটা N4, N5 এবং N6, যারা বাংলাদেশিরা যারা এটা আয়ত্ত করতে পারবে তারা ওই দেশে যেতে পারবে। N6 মানে ভাষায় আপনি যদি আপনার অথরিটি কিংবা আপনার ট্রেনিং সেন্টার যদি সে এরকম ক্যাপাসিটি না থাকে, আপনি সেটা কিন্তু পারবেন না। এবং এটা কিন্তু এই দ্বারটি বন্ধ করেননি আমাদের মন্ত্রী মহোদয়। জর্ডানে আমরা মহিলা কর্মী প্রেরণ করছি, জাপান গেল। কোরিয়ার সরকার ৪-৫টি লাইসেন্সকে বলেছিল, তারপরে সেটিও বৃদ্ধি পেয়েছে। এখন নাই, এখন সেটা যখন আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করেছি, তখন কোরিয়ান সরকার এটি বাংলাদেশের সরকারকে এই দায়িত্বটি অর্পণ করেছেন। এখন মালয়েশিয়াতে যেই জায়গাটুকুতে সিন্ডিকেট হয়, কেন হয়, জি, এখানেই প্রশ্ন। FWCMH এই সিস্টেমটি 17টি দেশের জন্য অ্যাডাপ্ট করা হয়েছে। 17টি দেশ এখানে কাজ করবে। SPPA শুধুমাত্র একটি দেশের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, সেটি বাংলাদেশ। বাংলাদেশের গভর্নমেন্ট এই মালয়েশিয়াতে FWCMS যদি আপনি গিয়ে দেখেন, বাংলাদেশের প্রায় 756টি লাইসেন্স এন্ট্রি আছে। কে বন্ধ করলো এই 756টি লাইসেন্স? কোনোভাবে সিস্টেমে আসতেই পারতেছে না 10টি লাইসেন্স ইয়ে করে। ভাই কিছু নাম বলার চেষ্টা করেছেন, আমি বলবো আমরা কিছু লোককে ব্যবহার করে, শয়তান কিন্তু নিজে খুন করেন না, শয়তান খুন করায়। আমাদের গভর্নমেন্ট যে কাজটুকু করতেছে, আমাদের সরকার যে কাজটুকু করতেছে, আমি আমাদের সরকারের, আমাদের মন্ত্রী মহোদয়, স্পেশালি আমি আমাদের সেক্রেটারি সাহেবকে, আমাদের সচিব সাহেবকে আমি স্যালুট দিব। উনি আমরা কর্মী পাঠাবো, আমরা দক্ষ কর্মী পাঠাবো, আমরা তোমাদের চাহিদা মোতাবেক কর্মী পাঠাবো। তুমি কে, হু আর ইউ টু সিলেক্ট দ্য লাইসেন্স হোল্ডার? যখনই তারা এই সিলেকশনটা করতে যায়, তখনই তাদের বেনিফিটের কিছু বিষয় আসে। ভাই বলেছেন বাংলাদেশে এখন শুধু সৌদি আরব লোক প্রেরণ আমরা করছি, সেখানে কিন্তু দুবাইতেও বর্তমান বায়রা, সদ্য সাবেক বায়রা এবং স্পেশালি আমাদের সেক্রেটারি জেনারেলের কথা বলবো, উনি একটি সিস্টেম করে দিয়েছেন যাতে দুবাই মার্কেটটি খুলতে পারে। 35,000 ডিমান্ড আছে আমাদের এখানে। সৌদি আরব আমাদের কানেকশনের কারণে মন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা গিয়েছি।
আমাদের সাবেক সচিব সেলিম সাহেব মন্ত্রী মহোদয়কে নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং করতে গিয়েছে। এখন আমাদের মন্ত্রণালয়ের কাজগুলো অত্যন্ত স্বাবলম্বী এবং শক্ত, এবং তারা যে ইথিক্যালি কাজগুলো করতেছে এইখানে আমি তাদের সাথে একমত। শুধু আমাদের দৃষ্টিপট আমাদের একটু পাল্টাতে হবে। আমি এই কাজটি দেশ করবে, দেশের অথরিটি করবে, না কোনো ব্যক্তির হাতে ন্যস্ত করব। যখনই কোনো ব্যক্তির হাতে ন্যস্ত করব তখনই ব্যক্তির কোনো না কোনোভাবে লাভের একটা বিষয় আসবে। সে কাজ করবে কেন? সেই বিষয়গুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং ব্যক্তিকে ছুঁড়ে ফেলে দিয়ে দেশ যদি এখানে কাজ করে, একটি সিস্টেম, আমরা সিস্টেমের কথা বলেছি, একটি সিস্টেম দিয়ে সমস্ত রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারে। মোসানাদ সিস্টেম দিয়ে 17টি দেশ, 25টি দেশের মতো দেশ সৌদি আরবে গৃহকর্মী প্রেরণ করছে। ইনজাজ সিস্টেম দিয়ে 25টি দেশ সৌদি আরবে লোক প্রেরণ করছে। এরকম সিস্টেম আছে দুবাইতে। আমি কেন কাতারে একটি লাইসেন্সকে অ্যালাউ করব? ওনারা বললেই বা আমি কেন অ্যালাউ করব? আমার দেশের লোক যাবে, এখানে আমি বলবো শুধু স্বল্প ব্যয় নয়। কিভাবে লোক পাঠাবো? স্বল্প ব্যয় নয়, বিষয়টি হতে হবে আমাদের শ্রমিকের অধিকার আদায় করতে হবে। আমাদের শ্রমিকের যেই অধিকার সেটা বলিষ্ঠভাবে আদায় করার জন্য একমাত্র আমাদের দেশ পারে, একমাত্র আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের এই দেশের অথরিটি পারে। মন্ত্রী মহোদয়কে বোঝানো, এবং আমি বিনয়ের সাথে বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটির ব্যাপারে যদি স্বচ্ছ একটু ধারণা নেন এবং উনি যদি বাইরের কিছু লিডারদের নিয়ে কথা বলেন, তাহলে তার কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আপনি সকলকেই কাজ দিতে পারবেন, সকলের অধিকারকে আপনি সঠিক রাখতে পারবেন। ওনার একটি কথায় বিরোধিতা আমি করতে চাই। আমি বিনয়ের সাথে আপনাকে একটি মিনিট সময় নিব শুধু। উনি বলেছেন আমাদের সরকার G2G যখন হয়েছে এর আগে কিছু লোক গিয়ে বিপদে পড়েছে, আজকে সেই লোকগুলোই চেষ্টা করছে এই SPP-কে এস্টাবলিশ করতে, FWCMS-কে এস্টাবলিশ করতে। তখন ছিল স্পেশাল পারমিশন, এখন আমরা সোর্সিং কান্ট্রিতে চলে গেছি। সোর্সিং কান্ট্রি যদি আপনি হন, আপনি সঠিক কাগজপত্র প্লেসমেন্ট করার মাধ্যমেই আপনি কর্মী নেয়ার মতো অনুমোদন পাবেন। এখন আর স্পেশাল পারমিশন নাই, আমার ইচ্ছা আমি 1000 নিয়ে গেলাম। মিজানুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর মোহাম্মদ ফারুক, সবার জন্য সমান সুযোগ কিভাবে তৈরি হবে বা সেখানে কি ধরনের কূটনৈতিক তৎপরতার দরকার? আমি একটা কথা আবারও বলতে চাচ্ছি, আমাদের দেশে আমরা কিন্তু আপনার যে রিমিটেন্স কমিয়েছে তা না, আমাদের এই মাসে কিন্তু 23% বেশি রিমিটেন্স আসছে। আমি গতকালকে মানে 44 বিলিয়ন মানে 23% এই মাসে গত বছরের তুলনায় এই মাসে এই ফেব্রুয়ারি মাসে 23% আমাদের রিমিটেন্স বাড়ছে। তার মানে হলো কি আপনি বুঝেন, আমরা সিন্ডিকেট যে সমস্ত টাকা নিয়ে যেত আমার দেশ থেকে, এখন মাইগ্রেশনে স্টপ থাকার কারণে মানে এই সিন্ডিকেটের লোক পাঠাতে পারতেছে না দেখা, যার জন্য টাকাগুলো আমাদের এখানে আসতেছে। আর মানে হলো আমার দেশ থেকে একজন লোক যাওয়ার জন্য সর্বোচ্চ 50 হইতে 1 লক্ষ টাকা ব্যয় করতে পারবে। তাহলে 4 লক্ষ টাকা দিয়ে আমি লোকটা যদি পাঠাই, যদি সে 4 লক্ষ টাকা ফেরত না পায়, তাহলে সে কেন যাবে? আর আমি সবচেয়ে কথা বলি, এই যে সিন্ডিকেট, 10 জন সিন্ডিকেট, যেই সিন্ডিকেট আমরা বুঝেন, সবাই জানে সিন্ডিকেট মানে অপরাধ। এই সিন্ডিকেট এই 10 জনের যদি বিচার হতো আজকে, যে 4 লক্ষ টাকা করে নিয়ে তুমি যে দেশের যে ক্ষতিটা করছো, এদের যদি বিচার হইতো, তাহলে আর এই সিন্ডিকেটের কথা বা মানে একটা সার্টেন গ্রুপের কথা কখনো আমরা চিন্তা করতাম না। বাবারে, আমি তো 4 লক্ষ টাকা নিয়ে। গভর্নমেন্টের নিয়ম হলো কি, সে মাইগ্রেশন কস্ট কন্ট্রোল করবে, কম পয়সায় বেশি লোক পাঠাবে। আমরা যেটা একমত, ইথিক্যাল মাইগ্রেশন করলে ভালো, কিন্তু আমাদের লোকজনেরা কিছু কিছু লোকজনের কারণে এখন 100% ইথিক্যাল আমরা পাঠাইতে পারি না কোনো কোনো ক্ষেত্রে। আমরা সেখানে সহনীয় পর্যায়ে আনতে হবে। একটা লোক যেতে লাগে 1 লক্ষ টাকা যদি যায়, ঠিক আছে, সে টাকাটা করতে পারবে, তার জন্য সহনীয় পর্যায়ে। সে 4 লাখ টাকা যদি মানে যায়, 2-3 এর সহনীয় নাকি? আর এই লোকটা গিয়ে আমার লোকটা বিদেশে পাঠিয়ে যদি আমার লস হয়, বা আমি একটা ব্যবসা করুম, একটা ব্যয় করে যদি আয়ের থেকে ব্যয় যদি আমার বেশি হয়, আমি এই ব্যবসাটা করব? কেউ করবে না। উনি সাজ্জাদ সাহেব যেটা বলতে চাচ্ছেন, যে লোকটা যদি আমাদের মার্কেটটা ওপেন হইলেই কোনো রকমে ওই সিন্ডিকেট দল ওরাই বসে আছে, ওরা এখন 23 জন, 275 জন, মানে 300 জন, এগুলো প্লিজ গভর্নমেন্ট তারা হইলো মাফিয়া। আমি আবার বলছি, গভর্নমেন্ট হইলো দে আর কন্ট্রোলিং। ওই FWCMS একটা লোক মালিক, আমাদের বাংলাদেশি একটা লোক ওখানে গিয়ে চাকরি করছে, লেবারের চাকরি করে, এখন সে
যে কোনোভাবে গভর্নমেন্টের সাথে ওই চক্র থেকে তারা হয়ে গেছে। সেম লোকের একটা রিপ্রেজেন্টেটিভ আছে, আমি নাম বললাম না, এখানের মধ্যে আছে, সে আমাদের গভর্নমেন্টকে পলিউট করতেছে। আমি টু বি অনেস্ট উইথ ইউ, করে এই টাকাটা গরিব লোক থেকে হাতায় নিতেছে। এবং আপনি জানেন 10,000 মেডিকেল করে তারা লোক পাঠিয়ে 2,75,000, 10,000 মেডিকেল করে তারা মনে করে 10 লক্ষ লোকের মেডিকেল করে, 10 লক্ষ লোকের মেডিকেল করে পাসপোর্ট তারা নিজেদের কাছে রেখে দিছে। এবং এই মেডিকেলের টাকাটা অলরেডি এক্সপায়ার, এই মেডিকেল টাকাটা তারা আর ফেরত দেয় না তাদেরকে। তাহলে কারা এই মেডিকেলগুলো করে, এই যে সমস্ত আপনারা একটু বললেই তো পাবেন কারা করলো এই মেডিকেলগুলো, যে লোক যে যেতে পারে নাই, গরিব লোকের কত টাকা তারা নিয়ে 10,000 মেডিকেল ইন্টু 5,000 হিসাব করেন কত টাকা, কত কোটি টাকা। এই যে আপনার বারবার একই কথা বলতেছে, এরা একটা সিন্ডিকেট, তাদের কিছু লোকজন আছে, এজেন্ট আছে, তারা 5টা লোক পাঠায়, 2টা লোক পাঠায়, 2%, 3% কমিশন পায়। এরা খুব খুশি, কারণ এরা তো কোনো ম্যাপ করে নাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট লোক আমি বলি, তারা বায়রাকে মানে নিতে চাইছে প্রথম। আমি জানেন বায়রাকে হাত করছে কতবার। বায়রার আমাদের যিনি সম্মানিত মানে এমপি এবং আমাদের সাবেক মানে সাংসদ এবং সাবেক এমপি ব্যানার্জি সাহেব, উনি জীবনে কোনো লোক পাঠান নাই, ওনাকে ব্যবহার করে এই সিন্ডিকেট মাথার উপরে করছে। এবং আমি আবার বলছি, এরা চাচ্ছিল সৌদি আরব, আর সৌদি আরব আমি বলছেন 700 লোক। এখন এটা অলরেডি নোমান সাহেব বলছে, এটা প্রক্রিয়াধীন আছে। এই 700 লোক পাঠাতে পারছে, বাকিগুলো সব পাঠাতে পারবে অতি শীঘ্র। এটা আমরা অলরেডি, বায়রা যদি চাইতো এই 700 লোকের ইনক্লুড করার জন্য অনেক আগে হইতো। বায়রা কোনোদিন চায় না, যে ওরা চায় কম সংখ্যক লোক 5টা 10টা লাইসেন্স দিলে। শুনেন, আপনি একটা জিনিস বুঝেন, আপনি যদি আপনার ডিমান্ড যদি বেশি থাকে, সাপ্লাই যদি কমে, তাহলে আপনি যদি 15 লক্ষ লোক যেত, আপনি লোক পাইতেন না, তখন বলবেন ভাই 50,000 দেন, 20,000 দেন। আজকে 2,75,000 লোক যাওয়াতে তারা যত বেশি পারছে কালেকশন করছে, কারণ লোকের চাহিদা বেশি, ডিমান্ড কম। আপনি তো বুঝেন সিন্ডিকেট মাইন্ডের চাহিদা। আমার 2,75,000 লোক যদি না যেয়ে যদি 15 লক্ষ লোকের আমার ডিমান্ড যদি আসতো, তাহলে আপনি চিন্তা করেন লোকে খুঁজে পাইতেন। ডক্টর মোহাম্মদ ফারুক, আপনার কাছে আবার আসবো। আমি সিন্ডিকেটের জন্য এই কুফলটা আপনারা বললাম, আমি বুঝে নিয়েন কথাটা। এরাই চাচ্ছে, এবং তাদের কিছু এজেন্ট, এবং এজেন্টটা অনেক বেশি এক্সপার্ট, এবং এরা বিভিন্ন রকম মানে ট্রেনিং দিয়া এদেরকে বিভিন্ন রকম মগজ দোলাই করে এদেরকে মাঠে ছাড়িয়ে দিছে, যে সিন্ডিকেট করবা তোমরা, মানে বলবা যে এটাই ভালো, লোক যাক, লোক গেলে আমার লাভ কি? আমি আমার লাভ হিসাব করি লোক পাঠাবো। ডক্টর মোহাম্মদ ফারুক, আপনার কাছে বললেন ফারুক ভাই, আপনার কাছে আবার আসবো। গোষ্ঠী কোনদিন সরকারকে প্রভাবিত করতে পারে না। আরে কি বলেন, গোষ্ঠী সরকারের যে ক্ষমতাসীন, কি বলে ওরা গোষ্ঠী মানে সরকার। তাহলে কি আপনি কি বলবেন যে এই গুটি কয়েক ব্যক্তি ম্যানিপুলেট করতে চায়, গুটি কয়েক ব্যক্তি সরকারকে প্রভাবিত করতেছে, তারা সরকারের চেয়ে বেশি ক্ষমতাসীন? হ্যাঁ, ডেফিনেটলি এরা সরকারের চেয়ে বেশি ক্ষমতাসীন। ফারুক ভাই যে কথাটি বলেছেন, যে তাই যদি মনে করেন $43.6 বিলিয়ন আসছে গত বছর। ওকে, আমি সেটা আমি নিয়ে কোনো প্রশ্ন না, আমার কথা আপনি শুনেন, এই বছরে 10,000 কোটি টাকা যদি আপনি দেন, আপনি কোন গভর্নমেন্টে কিনে ফেলাতে পারেন? ফারুক ভাই, এবং গভর্নমেন্টে কিনে ফেলাতে পারেন, এটা আপত্তিকর কথা। টাকা। গভর্নমেন্টে কিনা যায় না, গভর্নমেন্ট একটা বৃহৎ কি শক্তি, গো, গভর্নমেন্টের- রাষ্ট্রের আমি একটু বলি, মানে আমি মনে গত করি 2 ব্যক্তি মাসে রাষ্ট্রের আমাদের বেশি 2 লক্ষের সবসময় উপরে সরকারের চেয়ে বড় হবে না। গত 2 মাসে 2 আমি বলি, লক্ষের তারা উপরে সিন্ডিকেট, লোক ওনার আমরা মগজ দোলাই করে প্রেরণ বলছে করেছি। সিন্ডিকেটের লোক যাওয়ার মেইন কোনো কথা দিস দ্যাট ঘাটতি দে নাই। ইউ ইজ টকিং লাইক দিস। না। কোনোদিনও উনি সরকারকে তারা, আমি বলতেছি আবার, আপনি চিন্তা করেন, যেখানের মধ্যে মালয়েশিয়াতে কোনো দেশে সিন্ডিকেট নাই, ওপেন মার্কেট, মালয়েশিয়ার মতো ছোট্ট দেশ 1600 লাইসেন্স কাজ করতেছে, আর আমার দেশে 10টা লাইসেন্স কাজ করবে। ডক্টর ফারুক, আমরা শামীম আহমেদ চৌধুরী নোমানের কাছে যেতে চাই। আমার বক্তব্যটা ক্লিয়ার। আমাদের কথা হইলো, আসছি আপনার কাছে। কোনো ঘাটতি নাই। কথা হইলো গোষ্ঠী সরকারের চেয়ে powerful হতে পারে ওপেন না। ফর এভরিবডি, সমস্ত লাইসেন্স জন্য ওপেন থাকবে, যার যোগ্যতা অনুযায়ী সে কাজ করবে। হয়তো সব 1800 লাইসেন্স কাজ করবে না, হয়তো এর মধ্যে যদি আমি কেউ 100 করবে, কেউ 50 করবে, কেউ 2000 করবে, কিন্তু সবার জন্য ওপেন মার্কেট থাকতে হবে, সবার জন্য সুযোগ থাকে। সুযোগ থাকতে হবে। আমরা এরকম হোক। আমরা তো কোনো এটা কিন্তু আমরা কোনো একটা চাই না। সিস্টেম হোক, যে মার্কেট যদি সিস্টেমের গভর্নমেন্ট মাধ্যমে চায়, সকলে গভর্নমেন্ট যদি চায় সবার কাজ জন্য করতে ওপেন, পারবে। উই আর এগ্রি। আমাদের আবার কেন বলে কোনো সমস্যা গভর্নমেন্ট হবে? তো চাইতেছে না, কারণ হলো সিন্ডিকেটের জন্য। কেন না, গভর্নমেন্ট যারা চাচ্ছে। influence না, করতেছে, গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ফারুক, ডক্টর মোহাম্মদ চৌধুরী নোমান শুনতে পাচ্ছেন? they are influenced by the government. শ্রমবাজার নিয়ে বাইরা কি করবে তাহলে? বাইরার কি ভূমিকা? যদি ব্যক্তি গুটি কয়েক লোক যদি তারা শ্রমবাজার নিয়ন্ত্রণ করে, তাহলে বাইরার কি কোনো ভূমিকা বাইরের থাকবে না? ভূমিকা এবার বাইরা যদি কাজ করে, সিন্ডিকেট হবে না। আমি কি বলবো? জি। ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর ভাই। বাইরার অবশ্যই বড় ভূমিকা আছে এখানে। বাইরার তার মেম্বারদের, আপনি জানেন যে বাইরার মেম্বারশিপটি আগে পার্মানেন্ট ছিল না। এটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে ধন্যবাদ যে আন্তরিকভাবে তারা আমাদের এখন প্রত্যেক সদস্য যারা লাইসেন্স নেবেন তাদের বাইরার মেম্বারশিপ নিতে হবে, এটি বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, যাতে আপনি
সব মেম্বার থেকে রেগুলেট করতে পারবেন। বাইরে যেটি করবার আছে সেটি হলো এই বাজারটি নট অনলি সৌদি আরব, এখানে আমাদের অনেকগুলো জিনিস রয়ে গেছে, আমাদের মাইগ্রেশন কস্ট রয়ে গেছে, আমাদের দক্ষতার ব্যাপার রয়ে গেছে। এগুলো সবগুলোকে মাথায় এনে বাইরা বেশ কিছু প্রস্তাবনা মন্ত্রণালয়কে দিয়েছে এবং ধন্যবাদ জানাই আমরা মাননীয় মন্ত্রী এবং মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আপনি জানেন যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে, সেটির চেয়ারম্যান হলেন মাননীয় প্রধানমন্ত্রী এই শ্রমবাজারের উপরে। বাইরা এই দক্ষতা উন্নয়নের জন্য অলরেডি তাদের নিজস্ব তহবিল থেকে একটি ট্রেনিং সেন্টার এখানে গড়ে তুলেছে, যেটির কাজ অলমোস্ট সম্পূর্ণ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি যে এটি আগামী 2-4 মাসের মধ্যে এটি শুরু হবে। আপনি যেটি বলছেন যে আরেকটি হলো আমাদের নিজের দক্ষতা, জি। আমরা যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আমাদের অনেক কিছু জানবার বুঝবার আছে। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের যাতে আমরা নিজেরা যদি স্বচ্ছ হই তাহলে সেখানে এই ব্যবসাটি স্বচ্ছ হবে, সেখানে আমাদের কর্মীরাও ভালো থাকবেন। যেমন আমরা যখন প্রকিউরমেন্ট করি ডিমান্ডটি, আমি যদি ভালো করে যাচাই বাছাই ডিমান্ডটি প্রকিউর করি তাহলে সেখানে কর্মীর হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। আমরা রিক্রুটমেন্ট প্রসেস যদি প্রপার কর্মীটি রিক্রুট করি, সঠিক তথ্য প্রদান করি, আমরা রিক্রুটমেন্ট ডিমান্ড সংগ্রহ করার সময় যদি স্যালারিটি বার্গেন করি, আমরা যদি আমাদের কর্মীদের দক্ষতা বৃদ্ধি করি, এইসব কাজ বাইরার করবার আছে, বাইরা সেগুলো করছে। সবচেয়ে বড় জিনিসটি হলো যে আমাদের যে বর্তমান পদ্ধতি আছে, আমাদের এখানে অনেকগুলো, আমাদের যেমন ধরেন আমার সবচেয়ে বড় যে সমস্যাটি হলো সেটা হলো একটি হলো অভিবাসন ব্যয়, আরেকটি হলো আমাদের যে লিড টাইম। একটি কর্মী প্রেরণ করতে আমাদের দেশ থেকে প্রায় অলমোস্ট 45 থেকে 60 দিন লেগে যায়। ওয়ারাজ আদার কান্ট্রি, আমাদের সোর্স কান্ট্রি আছে, তারা যে লোক পাঠায় তারা 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ লোক পাঠায়। এখানে একটি বড় রকমের ব্যারিয়ার আছে, যেই জায়গাটা আমাদের অনেকগুলো মানে আমাদের কতগুলো পয়েন্টস আছে বা আমাদের কতগুলো অবজারভেশন আছে। যেমন আমাদের পুলিশ ক্লিয়ারেন্স, এটি পুলিশ ক্লিয়ারেন্স পেতে আমাদের সময় লেগে যায় প্রায় 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। এটি আমরা করতে পারি 48 আওয়ার্সের মধ্যে। এটি প্রপোজাল আমরা বাইরে থেকে দিয়েছি। আমাদের টিকেটের একটি বড় বিড়ম্বনার মধ্যে আমরা আছি। এখন কিন্তু মার্কেটে প্রচুর ভিসা আছে, আপনি জানেন যে দুবাই মার্কেট খুলেছে এবং দুবাইতে কিন্তু এখন প্রায় অলমোস্ট 30,000-এর উপর ডিমান্ড কিন্তু আমাদের এখানে আছে এবং প্রতিদিন আপনি সিট পাওয়া যাচ্ছে না, আমরা লোক পাঠাতে পারছি না। সেখানে টিকেটের একটা বিশাল বিড়ম্বনা আমরা করেছি। টিকেটের কস্টিং চলে গেছে মোর দেন $1,000 to $1,500, যে টিকেটের মূল্য ছিল মাত্র $200 থেকে $300। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে টিকেটের ঊর্ধ্বগতি, তাতে দুটি কাজ হচ্ছে। একটি হলো আমার লোক যাওয়ার সংখ্যা স্লো হয়ে যাচ্ছে, টাইমলি আমরা লোক পৌঁছাতে পারছি না। সেকেন্ডলি হলো যে বিদেশি ক্যারিয়ারগুলো আমাদের যে হার্ড অ্যান্ড ফরেন কারেন্সি আছে সেটি এই টিকেটের অধিক মূল্য ও চড়া মূল্য দিতে গিয়ে তারা সেই টিকিটের টাকাটি আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আমরা বিশাল অঙ্কের টাকা ড্রেন আউট হয়ে যাচ্ছে এই টিকিটের মাধ্যমে। সেখানে আমরা একটা আপিল করেছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে বিমান মন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছিলেন যে এটি লেবার ফেয়ার চালু করবার জন্য, যাতে আমাদের স্মার্ট কার্ডের মাধ্যমে যেসব কর্মীরা যান তাদেরকে যেন স্বল্প ব্যয় টিকিট দেওয়া হয়। এই যে কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে দেখবেন মাইগ্রেশন সেক্টরের শৃঙ্খলা ফিরে আসবে। এই ক্ষেত্রে বাইরার যথেষ্ট দায়িত্ব রয়েছে, বাইরা সেই দায়িত্বটি পালন করছে অ্যাজ এ পার্টনার হিসেবে। মন্ত্রণালয় বাইরাকে তাদের পার্টনার হিসেবে ডিক্লেয়ার করেছে, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু সেই মর্যাদা রাখতে হলে আমাদেরকে সেই পরিমাণ কাজ করতে হবে, আমাদেরকে সম্মিলিত হবে, সেই প্রচেষ্টা করতে হবে। এটি আমাদের প্রফেশন, আমরা ট্রেডে আছি, আমরা অবশ্যই কিন্তু লাভ করব, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকতে হবে যে কর্মীরা বিদেশে যান তাদের স্বার্থটি রক্ষা করা। আমরা যদি সেটি করতে পারি তাহলে অবশ্যই এটি হবে। আর শামীম আহমেদ চৌধুরী নোমান, আমরা আর একটা বিরতি নিব, বিরতি নিয়ে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের আলোচনা একদম শেষ দিকে রেখেছি নতুন শ্রম বাজার। আমরা মালয়েশিয়া বাজার এখনো খোলেনি, আপনি বলেছেন যে মালয়েশিয়ার বাজার খোলার আগেই আন্দোলন হচ্ছে বা বাজারের জন্য অনেক প্রশ্ন তুলেছেন, যেটি নিয়ে সিন্ডিকেট নিয়ে। কিন্তু নতুন শ্রম বাজার খোলার ক্ষেত্রে কি তৎপরতা আপনাদের বাইরে, আর বিশেষ করে যে আমি আগেও বলেছি। আমি একটু আমার প্রিভিয়াস বক্তব্য শেষ করি। মালয়েশিয়া সম্পর্কে আমার ক্লিয়ার বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট যদি চায় আমরা সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কাজ করতে পারবো, এটা আমাদের মধ্যে সবার জন্যই ভালো। আমরা কে না চাই তার রিক্রুটিং এজেন্সিতে সে ব্যবসা করুক, এটা সবার জন্য, সবাই চায় এবং আমিও চাই। এবং এটা যদি গভর্নমেন্ট মেনে নেয়, দুই দেশের গভর্নমেন্ট মেনে নেয়, আমাদের খুশি হওয়া উচিত এবং আমরা খুশি হচ্ছি। এবং আমরাও চাই যে মালয়েশিয়া যদি সকল রিক্রুটিং এজেন্সি কম খরচে, বাট মাইগ্রেশন কস্টটা গভর্নমেন্ট নির্ধারিত ব্যয় যেন হয় এবং শ্রমিকদের স্বার্থটা সেখানে রক্ষা হয়,
ওদের সেফ এবং লিগ্যাল মাইগ্রেশন যেটা সেটা নিশ্চিত হয়। এই ব্যবস্থা করে মালয়েশিয়াতে লোক প্রেরণটা শুরু হইতে হবে। আমি যেই বিষয়টাকে বারবার গুরুত্ব দিয়েছি যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিতে যেন মালয়েশিয়ার শ্রমিক প্রেরণটা বন্ধ না থাকে, এটা মার্কেটটা ওপেন হোক। ওপেন হলে আমাদের শ্রমিক যাওয়া শুরু করতে পারবে এবং আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এইগুলো মালয়েশিয়ার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নতুন শ্রম বাজার, নতুন শ্রম বাজার। আপনি জানেন যে আমাদের কাগজে কলমে প্রায় 150টির অধিক দেশে আমরা শ্রমিক প্রেরণ করি, কিন্তু সত্যিকার অর্থে কোভিড পরিস্থিতির কারণে এবং বিভিন্ন কারণে আমাদের কিন্তু খুব কম সংখ্যক দেশেই লোক যাচ্ছে, হাতে গোনা কয়েকটা দেশে লোক যাচ্ছে। তো আমাদের প্রচলিত যেই শ্রম বাজারগুলি আছে, যেই দেশগুলিতে কাজ করতেছি, তো সেইগুলিকে রক্ষা করে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমরা যেটাকে বলি, নতুন শ্রম বাজার সন্ধান করতে হবে। সেটা হচ্ছে যে করোনা বৈশ্বিক পরিস্থিতির পরে অনেক দেশ কর্মী লাগবে, হ্যাঁ, এবং সেই দেশে কী প্রকার কর্মী তারা চাচ্ছে সেই কর্মী আমরা তৈরি করতে হবে। এখন করোনা পরিস্থিতির পরে আপনি জানেন যে ব্যাপক পরিমাণ নার্সের চাহিদা আছে, মেডিকেল টেকনিশিয়ানের চাহিদা আছে, এবং ইউরোপের অনেক দেশ এবং আফ্রিকার অনেক দেশেও আমাদের কর্মী যাওয়ার সুযোগ আছে। আমার মনে হয় যে বায়রার সমন্বয়, মন্ত্রণালয় এবং বায়রার সমন্বয় একটা কমিটি হোক, সেই কমিটি বিশ্বের বিভিন্ন দেশে সম্ভাবনাময় দেশগুলিতে ভিজিট করবে, ভিজিট করে সেখানে কর্মী প্রেরণের সেই দিকে যাইতে হবে। সাজ্জাদ হোসেন, আমরা আলোচনা আরেকটা বিষয় আমাকে একটু ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমার মহাসচিব মধ্যে বলছে যে জানেন যে এখন যে টিকিট ফেয়ারটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। যেই টিকিট ফেয়ার করোনার আগে 25,000 30,000 টাকা ছিল, এখন সেটা 70,000 80,000 টাকা। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে বাংলাদেশ বিমান রাষ্ট্রীয় একটি সংস্থা, সেই দেশের বিমানের টিকিট ফেয়ারও একই অবস্থা। তাহলে কি আমরা রাষ্ট্রীয়ভাবে কি চাই না যে শ্রমিকরা কম খরচে বিদেশ যাক? তো আপনি তো সেইখানে একটা রাষ্ট্রীয় সংস্থাও 40,000 টাকা টিকিট ফেয়ার বাড়ায় দিলেন, তো অটোমেটিক তো মাইগ্রেশন কস্ট বাড়বে। কারণ আলটিমেটলি মাইগ্রেশন কস্টটা কিন্তু কোনো না কোনোভাবে শ্রমিকের ঘাড়ে যায় বর্তায়। তো গভর্নমেন্ট যদি চায় এবং আমরা যদি চাই কম মাইগ্রেশন কস্টের শ্রমিক পাঠাবো, আমাদের যে ল্যাকেজগুলি আছে, যে প্রবলেমগুলি আছে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। জি, অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আলোচনা শেষ করতে হবে। মোহাম্মদ মিজানুর রহমান, দুইটি জায়গায় কথা বলবো। সাজ্জাদ ভাই বলেছেন যে আমাদের বিভিন্ন দেশে অনেক বেশি চাহিদা আছে, আবার বলেছেন যে মালয়েশিয়া যদি লোক না যেতে পারে তাহলে আমাদের কর্মীদের কি হবে। যাদের আমাদের কর্মীর প্রয়োজন আছে, আমাদের কর্মীদের সম্মান এবং আমাদের কর্মীদের অধিকারকে সমুন্নত রেখে যেই দেশ আমাদের কাছ থেকে লোক চাইবে সেই দেশে আমরা লোক পাঠাবো, একটি কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে, আপনি দেখেন সিন্ডিকেশন, আমরা 2017, 18, 19-এ আমরা টিকিট ফেয়ার দিয়েছি 19,000, 20,000, 25,000 অ্যাট বেস্ট। যখন আমাদের দেশ থেকে বিভিন্ন মানে লো কস্ট ক্যারিয়ারগুলো চলে গেল, তখন এই বড় বড় কিছু এয়ারলাইন্স তারা টিকিট ফেয়ারটা বৃদ্ধি করে দিল। কিভাবে সিন্ডিকেশন করলো তারা? কিভাবে সিন্ডিকেশন দেশের জন্য ভালো হয়? কিভাবে সিন্ডিকেশনের মাধ্যমে কম টাকায় আমাদের লোক প্রেরণ হবে? আমাদের বুঝতে হবে, কোনো দিন মাননীয় প্রধানমন্ত্রী এই পেঁয়াজের সিন্ডিকেট বন্ধ করার জন্য বলেছে যে আমরা পেঁয়াজ খাবো না, পেঁয়াজ ছাড়া উনি রান্না করে দেখিয়েছেন, আমাদের বলেছেন। সেই জায়গা থেকেই একজন নেতা বলেছেন দরকার হয় আমরা মালয়েশিয়াতে প্রেরণ করব না, বলেনি যে আমরা পৃথিবীর কোনো দেশে আমরা লোক প্রেরণ করব না। যারা যেইভাবে বোঝানোর দরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি ওইভাবে উপস্থাপন করে, একটা ভালো জিনিসকে খারাপ করে উপস্থাপন করে, এরকম কিছু লোক আছে, তাদেরকে এই বাইরা থেকে বাইরায় ক্ষমতা আসা থেকে তাদের বিরত করতে হবে এবং বাইরার নেতৃত্ব থেকে তাদের বিরত করতে হবে, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ থেকে তাদের বিরত করতে হবে। এটি আমার বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। মিজানুর রহমান মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ফারুক, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে নতুন শ্রম বাজারের ক্ষেত্রে আসলে করণীয় কি? নতুন, আমি ওইটা শেষ করে দিই যে উত্তরটা না দিলে তো না দিলেই নয়। আমার সম্মানিত যে কলিগ, উনি যেটা বলেছেন, বারবারে বলতে চেষ্টা করেছেন যে মালয়েশিয়া বাজার খুলুক, আমরা পাঠাইতে পারি। আপনি তো জানেন ভালো করি, উনি যেই লোকের সাথে আছেন, উনি কোনো রকমের খুইল্লা মানে লোকগুলারে গঙ্গা কোথায় পাঠাবেন সেটা বড় কথা না, ওনার পকেটে তত তাড়াতাড়ি টাকাটা নিতে পারবেন, এই জন্য উনি ব্যস্ত হয়ে গেছে। অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেছে ওনার ওখানের মধ্যে, আমাদের জন্য পারতেছে না। এখন যে যার এজেন্ট উনি, এখন যিনি এই হোতা, উনি ওনার এজেন্ট হয়ে আসছেন এখানের মধ্যে, আমি বলতে পারি সোজাসুজি কথা। এখন আমাদের কথা হইল যে আমাদের যে যেটা আমি বলি প্লিজ, আমি বলতে যে আমার মিজান যেটা বলছে যে আমাদের শ্রমিকের স্বার্থ রক্ষা করে আমাদের শ্রমিকের মাইগ্রেশন যদি কস্ট কমায়া
যদি আমরা ওর যদি সে যে ব্যয়িত অর্থ যদি রিটার্ন পায় তখন আমরা পাঠাবো। আমাদের শ্রমিকের প্রচুর চাহিদা আছে মালয়েশিয়াতে এবং অন্য দেশে। সত্য কথা বলে কি, আপনি জানেন আমি আজকে প্রায় 40 বছর ধরে এই ব্যবসা করতেছি। আমরা এক সময় ছবি পাঠাইছি, এখনও ইথিক্যাল মাইনা, ওরা টিকিট দিয়েছে, কমিশন দিয়েছে এবং দিয়া লোক নিয়েছে। আমাদের মধ্যে কিছু লোকজন এই রকম সিন্ডিকেটের যারা হোতা, এই আমি যে আপনি বলছেন এই 10টি, এরা এই ওখানে গিয়ে এক্সট্রা টাকা দিয়ে 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 এখানে মাইগ্রেশন কস্ট বাড়াই দিতে পারতো। আমরা কোনো টাকা নিই না, বিনা পয়সা বহু হাজার হাজার। আমি 7বার সিআইপি হয়েছি, 7বার আমি ম্যান পাওয়ার এক্সপোর্টের জন্য সিআইপি ছিলাম, 7 বছর। আমার তখন ছিল 10টা রিক্রুটমেন্ট সিআইপি দিতে প্রতি বছর। আর এখন আমরা তো এইরকম জুলুম যে ওখানে গিয়ে আগে টাকা দিয়ে আসতে হবে আপনাকে, পরে আপনার লোক পাঠাবেন। কত টাকা, হাজার হাজার কোটি টাকা, নট 1 টাকা 2 টাকা। এবং এই রকম সিন্ডিকেটরাই এগুলা কাজ করতেছে। এবং সিন্ডিকেটের গডফাদার, আমি আবারও বলতেছি, তারা কন্ট্রোল করতে পারে, তাদের মাফিয়া, তারা সত্য গভর্নমেন্ট উল্টাই দিতে পারে। এরা দে ক্যান ডু অ্যান্ড আনডু, হাজার হাজার কোটি টাকা তো এখানে ইনভলভ বাই বিলিয়ন বিলিয়ন ডলার্স। এখন আমি যেটা বলছি, এখন লেট আস কাম টু দ্য পয়েন্ট। আমি বলছি যে আবারও বলি, সিন্ডিকেট কখনো ভালো না, কখনো ভালো না। আর সিন্ডিকেট আমাদের মালয়েশিয়ান মার্কেট অন্য অন্য দেশের মধ্যে মার্কেট যেভাবে খোলা আছে, আমাদের গভর্নমেন্টের উচিত স্ট্রেট ফরওয়ার্ড অফার দেওয়ার জন্য অন্য আমরা মুসলমান, তুমি যদি অন্য অন্য দেশ থেকে যেভাবে লোক, নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, অন্য সে একইভাবে আমরা লোক পাঠিয়ে চাই। আমরা মানে 10 জন 2 জন 75 জন, আমরা কেন এটা অফার দেবো? কতজন রিক্রুটিং এজেন্সি লোক দিবে কেন? আমার 18 তাহলে গভর্নমেন্ট আমার লাইসেন্স দিচ্ছে কেন? গভর্নমেন্টের উচিত দিল, আমি শিওর যদি এই আরো কতদিন যদি আমরা মানে স্টপ থাকেন, ওদের লোকের দরকার, গভর্নমেন্ট অটোমেটিকলি ওর টাকা নিবে। এই সিন্ডিকেট পয়সা করে দিয়ে ওটা বন্ধ করে রাখছে। যখন তারা ওই মনে করবে যে যখন গভর্নমেন্ট বলে 10-20 দিন ওপেন করবে, তখন তারা ওপেন করবে। এবং তারা ওখানে অলরেডি টাকা পয়সা পেমেন্ট করে রাখছে, হাজার হাজার কোটি টাকা। দে হ্যাভ লট অফ মানি, ইউ নো ইট, মাফিয়া গ্রুপ। এখন লেট আস কাম টু দ্য নতুন মার্কেট। নতুন মার্কেট, সত্যি কথা বলছি কি, আমাদের শ্রমিকের চাহিদা প্রচুর সারা পৃথিবীতে। বাংলাদেশের লোক অবিডিয়েন্ট, তারা কোনো ইউজুয়ালি আমি ম্যাক্সিমাম লোক মানে তারা মালিকের পরিশ্রমী, এবং তারা যে কোনো কাজ করে অনেক সুন্দরভাবে করে। আর বাংলাদেশ থেকে এখন আমাদের বাংলাদেশেও অনেক শ্রমিকের ডিমান্ড আছে। আমি গার্মেন্টস করি, আমি একটা লোক বাংলাদেশের মধ্যে 12,000 টাকা করে আমরা মিনিমাম স্যালারি দিচ্ছি। একটা লোক যদি ওখানে 10,000 টাকা বিদেশে ফেলাই, তা আমার দেশে তো কাজের অভাব নেই। এখন ভবিষ্যতে আমার মনে হয় যে আমরা নিজেরাই হয়তো লোক এক্সপোর্ট করতে হবে ইনশাল্লাহ। আমার প্রধানমন্ত্রীর যে ভিশন 2041 আমার বিশ্বাস যে আমরাই হয়তো ম্যান পাওয়ার বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে, কারণ আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তো সুতরাং আমরা এমনভাবে শ্রমিক পাঠাইতে, ওই যে আমাদের মিজান যেটা বলছে, আমরা এমনভাবে শ্রমিক পাঠাইতে চাই না দাসের মতো, তারা স্লেভের মতো থাকবে, তারা কথা বলতে পারবে না, তাদের টাকা দিবে না, তাদের খাওয়া দিবে না, ফুটপাতের মধ্যে করতে হবে। নো, আমরা এনশিওর করতে হবে যে আমাদের যেই ব্যয়টা শ্রমিক করে যাচ্ছে, সে এই ব্যয়টা যেন সে ফেরত পায়, তার যেন একটা লাভ হয়। আমি ভাই যে কোনো কিছু করি, আমি ব্যবসা করি, বাণিজ্য করি, বিদেশে যাই, আমার লাভের জন্য যাই। আমার শ্রমিক যদি আমি পাঠাই আমার নিজের লাভের জন্য, শ্রমিকের কোনো লাভ নাই। এই শ্রমিক পাঠানো কি যুক্তিসঙ্গত হবে কিনা আপনি বিচার করেন। ডক্টর মোহাম্মদ ফারুক, আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম আহমদ চৌধুরী নোমান, যেটি ডক্টর মোহাম্মদ ফারুক বলছিলেন যে আমরা শ্রমিকের মর্যাদা, তাদের সম্মান এবং যথাযথ মজুরি যেন তারা পায়, তারা যেন বিদেশে ভোগান্তিতে না হয়, সেই ধরনের এবং স্বল্প ব্যয়, সেই ধরনের একটি ব্যবস্থা বা সেই ধরনের অবস্থানে সরকার কেন দর কষাকষি করতে পারে না অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলেছেন, ইয়েস, আমাদের মূল লক্ষ্যটি হলো, আমাদের কিন্তু একটি বড় চ্যালেঞ্জ, অন্যান্য ট্রেডের মতো নয়। আমাদের ট্রেডটির, আমরা যেমন এই ট্রেড থেকে আমাদের সার্ভাইভালের জন্য আমরা যেটি বলি রুটি রোজগার, আমরা এটা প্রফেশন হিসেবে নিয়েছি। অবশ্যই আমাদের এখান থেকে সেই আমাদের যে লাভ বা যেটি আমরা শেয়ার বিজনেস হাউস, সেই হিসাবে আমরা সেটি একটি প্রফিট যেমন পাবো, তেমনি আমাদের কিন্তু আরেকটি দিকে লক্ষ্য করতে হয়, সেটি হলো আমরা একটা সোশ্যাল ওয়ার্ক। সেটা হলো যে কর্মী যাচ্ছেন, আমরা কিন্তু মানুষ নিয়ে ডিল করছি, তো আমাদের এখানে রেসপন্সিবিলিটি আরো বেশি, যাতে যাকে আমরা পাঠাচ্ছি তাকে সঠিক তথ্য প্রদান করে, এবং কারণ তারা আমাদেরকে বিশ্বাস করে, আমাদের উপর ভরসা করে উপর আল্লাহ মালিক তারা যাচ্ছেন। সুতরাং আমাদের নৈতিক দায়িত্ব তাকে তার কর্মটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এবং তার চাকরির জীবনটি যাতে নিরাপদ নিশ্চিত হয়,
সেটিকে নিশ্চিতকরণ করেই সেই কর্মীগুলো প্রেরণ করা, এটি হলো আমাদের কাজ। সামনের দিকে নতুন বাজারের ব্যাপারে আমরা যেটি বলবো যে কোভিড পরবর্তী পরিস্থিতিতে কিন্তু আমাদের ডিমান্ডের এটা চেঞ্জ হয়ে যাবে অনেক। আমাদের হেলথ সেক্টরে কিন্তু প্রচুর কর্মী লাগবে। আমরা যদি বলি যেমন পোল্যান্ড, ক্রোয়েশিয়া, এইসব জায়গায় কিন্তু প্রচুর ডিমান্ড আছে। সেখানে কিন্তু আমাদের কর্মীদেরকে আমাদের এখন মূল জায়গাটি হলো দক্ষতা উন্নয়নের জন্য হসপিটালিটি সেক্টর, এইসব জায়গায় যদি আমরা কর্মী তৈরি করতে পারি, আপনি শুধু মিডল ইস্ট নয়, আমাদের এখন ফার ইস্ট সহ ইস্টার্ন ইউরোপের অন্যান্য দেশে চলে যেতে হবে। প্রচুর ডিমান্ড আমাদের আছে। সেখানে আমাদেরকে ভিসাগত কিছু সমস্যা আছে। আমরা ফরেন মিনিস্ট্রির সাথে আলাপ করেছি কিভাবে সেই ভিসাগুলো সহজলভ্য করা যায়, কারণ আমাদের বর্তমান অনেক দেশের ভিসা ইন্ডিয়াতে যে নিতে হয়, সেটি আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সেই ভিসা সেশনগুলো যে আমরা ঢাকায় করতে পারি, তাহলে আমাদের ইস্টার্ন ইউরোপ সহ অন্যান্য জায়গায় কর্মী যাওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে। সো আমরা আশা করি যে বাইরের যে আমাদের সদস্য ভাইরা আছে তাদেরকে সাথে নিয়ে মন্ত্রণালয়ের সাথে একসাথে আমরা কাজ করে আমরা ইনশাল্লাহ এই সেক্টরকে একটি দেশের সর্ববৃহৎ সেক্টরে পরিগণিত করতে পারবো আমরা দৃঢ় বিশ্বাস করি, এবং আমরা এটা ব্যাপারে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করতে চাই। শামীম আহমেদ চৌধুরী, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30 এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।